তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই জুন 2025। আমাদের আহ, বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 34তম ক্লাস এবং সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস। গতদিন আমরা আহ, 1 আর 2 নাম্বার প্রশ্ন পড়ছি দেখেন। তো আজকে আমরা 3 পড়বো না, 3 পরে পড়বো। তার আগে 5 নাম্বার প্রশ্নটা চলে আসি। 5 নাম্বারে দেখেন, 5 নাম্বার প্রশ্নে আছে যে স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি কি কখনো দোষ স্বীকার হতে পারে? পুলিশের নিকট দোষ স্বীকার করা আইনত কতটুকু গ্রহণীয়? কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর নির্ভর করে শাস্তি দেওয়া যায়? তো এটার পরেও সবার আগে এই 5-এর নাম্বার প্রশ্নটা পড়বো। দেখেন, স্বীকৃতির সংজ্ঞা দিন। পাইছেন? স্বীকৃতির সংজ্ঞা দিন। কতিপয় ব্যক্তি কর্তৃক বিবৃত যে সকল শর্ত ও পরিস্থিতির স্বীকৃতি হতে পারে তা আলোচনা করুন। তো আমরা সরাসরি উত্তর পড়তে চলে আসি। আচ্ছা, ধন্যবাদ। তো তাহলে আপনারা আহ, যে পেজ নাম্বার বের করেন আমি বলে দিই, সেটা হলো 15 নাম্বার পেজ। 15 নাম্বার পেজে এই নাম্বার উত্তরে আছে 5-এর স্বীকৃতি বা অ্যাডমিশন। সবার আগে জানা দরকার যে স্বীকৃতি আসলে কাকে বলে। এর আগে আমরা জানছি যে যখন কোনো ব্যক্তি মানে সাক্ষ্য প্রদান করতে পারে, গতকালই পড়ছি কয়টা বিষয় সম্পর্কে? দুইটা, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ একটা মামলায় এই বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বললে সেটা প্রাসঙ্গিক হবে না। ইভেন কিছু কিছু ক্ষেত্রে ওই বিষয়টা প্রাসঙ্গিক, তবুও সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় না। 136 ধারায় বলছে। এখন যখন কোনো ব্যক্তি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি দেয়, লিখিত বা দালিলিক বিবৃতি দেয়, অথবা ডিজিটাল রেকর্ড আকারে প্রকাশ করে, তখন সেটাকে বলে স্বীকৃতি। এটার অর্থ কি? অর্থাৎ ধরেন রুবেল একটা ঘটনার সাক্ষী, এই জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনায় রুবেল এটার প্রত্যক্ষদর্শী। তো রুবেল যদি এই ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি দেয়, মুখে বলে, লিখে দেয়, বা অনলাইনে এসে ফেসবুকে এসে ভিডিও আকারে আপলোড করছে, তাহলে রুবেলের এই বিবৃতিটাই কি হয়ে গেল? স্বীকৃতি। 2022 সালের আগ পর্যন্ত স্বীকৃতি ছিল ভাই 2 প্রকার, একটা হলো লিখিত আর দালিলিক। সরি, মানে মৌখিক আর দালিলিক। মৌখিক আর দালিলিক। এখন হয়ে গেছে স্বীকৃতি, যেহেতু মানে যুগের পরিবর্তন হয়েছে। তো এখন আরো একটা স্বীকৃতি হয়েছে, সেটা হলো ডিজিটাল রেকর্ড। হোয়াট ইজ ডিজিটাল রেকর্ড? ডিজিটাল রেকর্ড মানে হলো অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, এই যে যা যা আছে সবগুলোই হচ্ছে আপনার ডিজিটাল রেকর্ড। তো একটু করি। এবং এই স্বীকৃতি স্বীকারোক্তি যে অধ্যায়টা, এই অধ্যায়টা হলো 17 থেকে 30। 17 ধারা থেকে 30 ধারা, অ্যাকচুয়ালি 31 ধারা। 17 ধারা থেকে 31 ধারা, বাট আমরা বলে থাকি 17 থেকে 30। দেখেন, স্বীকৃতি বা অ্যাডমিশন 1872 সালে সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 17 ধারা অনুসারে কোনো ব্যক্তি কর্তৃক মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। তা আমি তো মনে করি না যে স্বীকৃতির সংজ্ঞা মুখস্থ করতে আপনার মুখস্থ করা লাগবে। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বা লিখিত বা ডিজিটাল রেকর্ডকে কি বলে? স্বীকৃতি। আচ্ছা, উপাদান দেখেন। উপাদান লেখা খুব ইজি, যে স্বীকৃতি অবশ্যই মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ড আকারে হতে হবে। স্বীকৃতি অবশ্যই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। স্বীকৃতি অবশ্যই সাক্ষ্য আইনের 18 থেকে 20 ধারায় উল্লেখিত ব্যক্তিগণ কর্তৃক করতে হবে। মানে স্বীকৃতি যে কেউ দিলে হবে না, স্বীকৃতি করতে হবে কাদের কর্তৃক? 18 থেকে 20 ধারায় যাদের নামের কথা উল্লেখ আছে তাদের কর্তৃক। বুঝছেন? তাহলে আপনি যদি বুঝে পড়েন, তাহলে এই 3টে জিনিসও লেখা কোনো ব্যাপার না। বুঝছেন? বুঝে পড়লেও এই 3টে জিনিস লেখা খুবই ইজি। আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্নে আছে যে যে সকল শর্ত ও পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে। যে সকল শর্ত ও পরিস্থিতিতে কোনো বিবৃতি প্রদত্ত হলে তা স্বীকৃতি বলে গণ্য হবে, সে সকল শর্ত ও পরিস্থিতি আন্ডারলাইন করবেন। সাক্ষ্য আইনের 18 থেকে 20 ধারা আলোচনা করছে। তাহলে স্বীকৃতির সংজ্ঞা দিয়েছে 17। আর কোন কোন শর্ত ও আপনার স্বীকৃতি হবে এটা বলছে কত? 18 থেকে 20। তো প্রথমে যেটা দেখেন,
ধারা 18। 18 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তি কোনো বিবৃতি দিলে সেটা স্বীকৃতি বলে গণ্য হবে। কে কে দেখেন, কোন মামলার যে কোনো পক্ষ, মামলার যে কোনো পক্ষ যদি বিবৃতি দেয় স্বীকৃতি, একটা মামলা দুইটা পক্ষ থাকে, ফৌজদারি দেওয়ানি হোক, দেওয়ানি হলে বাদী বিবাদী, ফৌজদারি হলে নালিশকারী বা এর সংবাদদাতা, আর ওইটা হলো আসামি বা অভিযুক্ত। তাহলে এদের যে কেউ কোনো বিবৃতি দিলে সেটা কি বলেন? স্বীকৃতি। কোন পক্ষের কোন প্রতিনিধি, কোন পক্ষের প্রতিনিধি মানে হলো অনেক ভাবে হতে পারে, একজন মারা গেছে তার ছেলে মামলায় পক্ষভুক্ত হয়েছে, বা একজন বিদেশে গেছে সে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে দেশের একজনকে, সেও তো তার প্রতিনিধি। তাহলে প্রতিনিধিও যদি কোনো বিবৃতি দেয় সেটা কি? স্বীকৃতি। তবে যেই বিবৃতি দেখ না কেন অবশ্যই বিবৃতিটা হতে হবে কি সম্পর্কিত বলে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়। তারপরে দেখেন, মামলার বিষয়বস্তুতে যাদের আন্ডারলাইন করবেন আর্থিক ও মালিকানাগত স্বার্থ আছে, মামলার বিষয়বস্তুতে যাদের আর্থিক আর মালিকানাগত স্বার্থ আছে, এই কথাটার অর্থ কি? ধরেন সে ওই ওই সে ধরেন পক্ষও না আবার প্রতিনিধিও না, কিন্তু যে মামলা যে বিষয় নিয়ে মামলা হচ্ছে ওই মামলায় তার স্বার্থ আছে, হয় আর্থিক স্বার্থ আছে না হলে কি মালিকানাগত স্বার্থ আছে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজনের সম্পত্তি আর একজন বিক্রি করে দিচ্ছে। ধরেন আমাদের আরিফ সাহেব বিক্রি করে দিচ্ছে তানভীরের সম্পত্তি, আরিফ সাহেব বিক্রি করতেছে বিথিকার কাছে, কিন্তু এই সম্পত্তি বিক্রি করার অধিকার কি ওনার আছে? নাই। তাহলে এই যে মামলার যে বিষয়বস্তু এটা কার স্বার্থ আছে? তানবীরের আর্থিক বা মালিকানাগত স্বার্থ আছে। তাহলে তানবীরও যদি কোনো বিবৃতি দেয় সেটা হলো কি? স্বীকৃতি। আপনাদের মনে আছে কিনা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে চুক্তি রোধের মামলা, মনে আছে কিনা, যে হিন্দু যৌথ পরিবারের ম্যানেজার যদি আর একজনের কাছে বিক্রি করে তাহলে যৌথ পরিবারের অন্যান্য সদস্যদের আছে ওই বিষয়ে কি করা? মামলা করা, যদিও তারা ওই চুক্তির পক্ষ ছিল না। তাহলে এটা একটা বলা যেতে পারে যে আপনার আপনার যে আর্থিক ও মালিকানাগত স্বার্থ থাকলে সেই ক্ষেত্রেও আপনার কি করা যাবে? এই করা যাবে। আচ্ছা, স্বীকৃতি প্রদান করা যাবে। তারপরে দেখেন, মামলার পক্ষগণ, মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে তাদের বিবৃতি, মানে মামলার যে পক্ষগণ তারা যদি কারো কাছ থেকে এই মামলার বিষয়ে স্বার্থ লাভ করে থাকে তাদের বিবৃতি কেউ কি বলে বলেন? তাদের বিবৃতি কেউ বলবে স্বীকৃতি। এখন মামলার পক্ষগণ কিভাবে আর একজনের কাছ থেকে স্বীকৃতি লাভ করে, মানে সরি বিষয়বস্তু স্বার্থ লাভ করে কিভাবে, এই উদাহরণটা কিভাবে দেওয়া যায়? এটা হলো এরকম যে ধরেন তানভীর একটা জমিতে থাকে, এখন হঠাৎ আরিফ সাহেব একটা জাল দলিল তৈরি করছে, জাল দলিল তৈরি করে আহ আরিফ সাহেব বলতেছে যে এই তানভীরের এই জমির মালিক হচ্ছে মানে আরিফ, কিন্তু অ্যাকচুয়ালি তানভীরের জমির মালিক তানভীর, এবং তানভীর বহু বছর আগে এই জমিটা কিনছিল রুবেল শেখের কাছ থেকে। এখন তানভীরের কাছে যদি জাল দলিল, মানে আরিফ সাহেব এসে যদি জাল দলিল দাবি করে, তাহলে তানভীর এখানে জাল দলিলের মামলা করবে, করবে না? ওই দলিল জাল বলে ঘোষণার জন্য। এখন মামলার যারা সাক্ষী দিবে, তানভীর ইচ্ছা করলে এই জায়গায় উনি যার কাছ থেকে জমিটা কিনছিল, উনি জমি কিনছিল রুবেল শেখের কাছ থেকে, সে তো এই মামলার কোনো পক্ষ না, কিন্তু তারে সাক্ষী মানতে পারে, কারণ তানভীর এই জমির বিষয়ে স্বার্থ লাভ করছিল কার কাছ থেকে? রুবেল শেখের কাছ থেকে। তাহলে রুবেল শেখও যদি এই মামলায় কোনো বিবৃতি দেয় তাহলে কি বলে গণ্য হবে? স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে আপাতত ভাবে আমাদের মনে রাখতে হবে চারটা জিনিস: মামলার কোনো পক্ষ, কোনো প্রতিনিধি, যার আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, যাদের কাছ থেকে পক্ষগণ ওই মামলার বিষয়বস্তু সম্পর্কে কি লাভ করেছে? স্বার্থ লাভ করেছে। তো আপনি যদি বারবার দুই চারবার একটু রিডিং পড়েন তাহলে 18 দ্বারা আপনার এমনিতেই মনে থাকার কথা। ধন্যবাদ। তো এরপরে আসি আমরা 19 দ্বারা। অ্যাকচুয়ালি 19 আর 20 এটা দুইটা একসাথে পড়লে ভালো হয়। 19 আর 20-এর যে মূল বিষয়বস্তু সেটা হলো যে আপনি মামলার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি কখন প্রাসঙ্গিক? মামলার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি কখন প্রাসঙ্গিক? প্রিলিতে আমরা পড়ছি, তারপর আবার দেখি। দেখেন, মকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির বিবৃতি কোন কোন পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে সেটা 19 ধারায় আলোচনা করা হয়েছে। যেমন, যে ক্ষেত্রে মকদ্দমা কোনো পক্ষের দায় মকদ্দমার অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে, মানে মামলার কোনো পক্ষের দায় আর একটা তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করতেছে, এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি
মকদ্দমার যে পক্ষের দায় নিয়ে প্রশ্ন তার বিরুদ্ধে গ্রহণীয় হবে। তার বিরুদ্ধে কিভাবে দেখেন, উদাহরণ পড়ি। বাড়ির মালিক বাবু তার বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায়ের জন্য আলামিনকে দায়িত্ব দেয়। বাড়ির মালিক বাবু বলতেছে যে বাবু, বাবু বলতেছে আলামিন রে, আলামিন তুমি আমার বাসার ভাড়াটিয়াদের কাছে গিয়ে ভাড়া আদায় করো। আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু অভিযোগ করে। বাবু বলতেছে যে তুমি সবার কাছ থেকে ভাড়া আনছো কিন্তু নিপুণের কাছ থেকে ভাড়া আনো নাই। আলামিন দাবি করে যে, আলামিন বলতেছে যে নিপুণের নিকট কোনো ভাড়া বকেয়া নাই। আলামিন বলতেছে যে নিপুণের কাছে তো কোনো ভাড়া বকেয়া নাই, আমি কিভাবে আনবো? আচ্ছা, এই ক্ষেত্রে ভাড়া আদায়ের জন্য বাবু যদি নিপুণের বিরুদ্ধে মামলা করে, ভাড়া দিচ্ছে না, বাবুর বাড়ির মালিক বাবু মামলা করছে নিপুণের বিরুদ্ধে যে তুমি কেন ভাড়া দিবা না, ভাড়া আদায়ের মামলা, তবে তৃতীয় ব্যক্তি হিসেবে আলামিনের বিবৃতি স্বীকৃতি হিসেবে বাবুর বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। তাহলে তৃতীয় ব্যক্তি যে আলামিন, আলামিন তো অ্যাকচুয়ালি ধরেন কর্মচারী ছিল কার, বাবুর। তাহলে আলামিন বিবৃতি দিলে এটা বাবুর বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ নিপুণ যদি আলামিনকে সাক্ষী হিসেবে মানে এবং আলামিন এসে যদি বলে যে ওনার এর আগে একবার এই ভাড়া চাইতে গেছিল, আলামিন ব্যাপারটা জানি, উনি আমার কাছে কোনো ভাড়া বকেয়া পাবে। আলামিন তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাড়া উঠে উঠে বেড়ায়। আচ্ছা, তো এখন দেখেন আমরা এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় মামলার এক পক্ষ হলো বাবু, এক পক্ষ হচ্ছে আলামিন, সরি মানে নিপুণ ভাড়াটিয়া। আলামিন কিন্তু এই মামলার কেউ না, কিন্তু তার স্বীকৃতি তারই মালিকের বিরুদ্ধে প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? আচ্ছা, সেম উদাহরণ 20-এও 19-এর মতো 20-এও অনেকটা একই রকম। দেখেন যাদের সময় থাকবে না তারা 20 আর 19 একসাথে লিখে চালাই দিবেন। বুঝছেন? দেখেন 20 ধারা অনুসারে মকদ্দমার কোন পক্ষ কোন তথ্য, আন্ডারলাইন করবেন, কোন তথ্য বা মতামতের জন্য যখন কোন বিষয় তৃতীয় কোন ব্যক্তির নিকট উল্লেখ করে তখন উক্ত তৃতীয় ব্যক্তির তথ্য বা মতামত দ্বারা মকদ্দমার পক্ষ বাধিত হবে। এটার অর্থ কি? কোন পক্ষ যদি কোন তথ্য বা মতামতের জন্য কোন তৃতীয় ব্যক্তির উপরে নির্ভর করে তাহলে ওই তৃতীয় ব্যক্তির মতামত দ্বারা পক্ষরা বাধিত হবে। ধরেন প্রশ্ন হলো কাবির কর্তৃক খাইরুলের নিকট বিক্রিত ঘোড়া সুস্থ কিনা। কাবির একটা ঘোড়া বিক্রি করছে কার কাছে? খাইরুলের কাছে। এখন প্রশ্ন হচ্ছে ওই ঘোড়াটা কি পাগলা ঘোড়া নাকি সুস্থ ঘোড়া? কাবির খাইরুলকে বলে যে গনির নিকট যাও এবং জিজ্ঞাসা করো। কাবির বলছে, যখন কাবিরের কাছে যখন ঘোড়াটা কিনতে আসছিল খাইরুল, কাবির বলতেছে ভাই আমার তো এত সময় নাই, আমার ঘোড়ার বিষয়ে বিস্তারিত সব গনি জানে, গনির কাছে গিয়ে তুমি ঘোড়ার স্বভাব চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করো, যে ভিডিও অন করে মিউট করে কি করে না, গনির কাছে গিয়ে ঘোড়ার স্বভাব চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করো। সে ঘোড়া সম্পর্কে সব কিছু জানে। ঘোড়া সম্পর্কে গণি বিবৃতি স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে। গণি যদি বলে ঘোড়া সুস্থ তাইলে গণির বিবৃতি প্রাসঙ্গিক, অসুস্থ বললেও গণির বিবৃতি প্রাসঙ্গিক। দেখেন গণি যদি বলে ঘোড়াটি অসুস্থ এবং পরবর্তীতে কাবির যদি বলে ঘোড়াটি সুস্থ, কিনতে গেল হলো মূল মালিক কাবির, কাবির বলছে তুমি গণির কাছে যাও, গণি বলতেছে ভাই এই ঘোড়া কিনেন না, এই ঘোড়া হলো কি অসুস্থ। এখন খায়রুল এসে বলতেছে যে কি কার কাছে পাঠাইছেন, আপনার ঘোড়া তো অসুস্থ। সে বলতে আরে ও কিছু জানে নাকি, ঘোড়া হলো সুস্থ। তবে গণি কর্তৃক প্রদত্ত বিবৃতি কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখন আপনি বলতে পারেন যে তার কিভাবে ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে এইভাবে যে ধরেন ওই মামলাটা যদি এরকম হয় যে গণি তো প্রথমে বলছে অসুস্থ, কাবির কাছে বলছে, কাবির কাছে গেছে, কাবির বলছে সুস্থ, তুমি কিনে নাও। কেনার পর দেখা গেল যে ঘোড়া আসলেই অসুস্থ। তাহলে এই জায়গায় খায়রুল যদি মামলা করে তাহলে খায়রুলের মামলার ক্ষেত্রে গণির বিবৃতি কি বলেন? প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? জি, ওর বিরুদ্ধে, তার ওই কাবিরের বিরুদ্ধে, কাবিরের বিরুদ্ধে। তাহলে দুইটা জিনিস কিন্তু একই জিনিস, মানে 19 আর 20। একটা হলো ভাড়া আদায়ের দায়িত্ব দিছিল, আর একটা হলো কোনো তথ্য বা আপনার মতামতের দায়িত্ব দিছিল। দুইটাই 19 আর 20 হলো যখন তৃতীয় ব্যক্তির মতামত প্রাসঙ্গিক। ধন্যবাদ। আমরা 20-এ চলে আসি। দেখেন স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। যে স্বীকৃতি দিছে এটা তার বিপক্ষে প্রমাণ করা যাবে, কিন্তু যে স্বীকৃতি দিছে এটা তার পক্ষে প্রমাণ করা যাবে না। এটাই বলছে কত ধারা? 21 ধারা। 21 ধারা। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, শুনেন।
যে আরিফ সাহেব তানবীরের কাছে বলছে যে আমি বিথিকার কাছে 5 লাখ টাকা পাই। বিথিকা তো দিচ্ছে না, সম্পর্ক তো ভালোই ছিল, এখন টাকা নিয়ে তো আর দিচ্ছে না। এখন এই কথা বলছে মামলা করার আগে। মামলা করার আগে বলছে তানবীরের কাছে। তানবীর এই মামলার কেউ না, বিথিকার আত্মীয় স্বজন কেউ না, তানবীর ওনার বন্ধু, তাই বলছে। তো কিছুদিন পর আরিফ সাহেব ঠিকই মামলা করছে বিথিকার বিরুদ্ধে, অর্থ আদায়ের মামলা, যে আমি বিথিকার কাছে 5 লক্ষ টাকা পাই। তাহলে এই যে যে মামলা করার আগে তানবীরের কাছে আরিফ সাহেব যে বিবৃতিটা দিছিল, এটিকে আরিফ সাহেবের পক্ষে যায় না বিপক্ষে যায় বলেন? 5 লক্ষ টাকা পাই। আরিফ সাহেব যদি বলে যে ওনার বিশ্বাস না হয়, মামলা করার আগে তানবীরের কাছে আমি বলছিলাম যে আসলে আমি বিথিকার কাছে টাকা পাই, এই বিবৃতি যেহেতু আরিফ সাহেবের পক্ষে যায়, এই স্বীকৃতি ব্যবহার করা যাবে না। না, 21 দ্বারাই, বুঝছেন? কিন্তু এই স্বীকৃতিটা যদি আরিফ সাহেবের বিপক্ষে যেত, তাহলে আবার ব্যবহার করতে পারতো অপরপক্ষ। কিভাবে? আরিফ তানবীরের কাছে মামলা করার আগে বলছে যে বিথিকারে হয়রানি করব, ওর কাছে কোনো টাকা পয়সা পাই না, খালি খালি ওরে কয়েকদিন ঘুরাবো, তো ওর কাছে 5 লাখ টাকা আদায়ের মামলা করব। এবং ঠিকই এই কথা বলার কয়েকদিন পরে আরিফ সাহেব বিথিকার বিরুদ্ধে 5 লক্ষ টাকা আদায়ের মামলা করছে। কিন্তু অ্যাকচুয়ালি আরিফ সাহেব কি টাকা পায় বলেন? অ্যাকচুয়ালি টাকা পায় না। তাহলে এই যে যে বিবৃতিটা মামলা করার আগে দিছিল, এটা কি আরিফ সাহেবের পক্ষে যায় না বিপক্ষে যায়? বিপক্ষে যায়। তাইলে এই তানবীরের এই বিবৃতি এই মামলায় আরিফ সাহেবের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। বুঝছেন? তার মানে স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, কিন্তু কি বিপক্ষে ব্যবহার করা যায়। কি রুবেল? কোন পক্ষে তো দেখেন, an admission may be, এবং এখান থেকে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন যদি আসে, উত্তর ওই স্বীকৃতি থেকে শুরু করে যা আছে সব লিখে দিবেন। বুঝছেন? এই যে দেখেন, এইভাবে বাংলা আসতে পারে, স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, এভাবে আসতে পারে। হ্যাঁ, an admission may be proved, মানে একটি স্বীকৃতি প্রমাণ করা যেতে পারে against, বিপক্ষে, বাট নট ইন ফেভার অফ ইটস মেকার, যে এটা মানে যে এটা বলছে বা যে এটা তৈরি করছে তার পক্ষে ব্যবহার করা যাবে না, তবে বিপক্ষে ব্যবহার করা যাবে। 21 ধারার বিধান অনুসারে 18 থেকে 20 ধারায় বর্ণিত স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক, এবং এই সমস্ত স্বীকৃতি যে সমস্ত ব্যক্তি দিবেন তাদের বিরুদ্ধে অথবা তাদের সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু নিম্নলিখিত অবস্থাগুলো ব্যতীত তাদের পক্ষে অর্থাৎ তাদের মামলার সমর্থনে এইগুলো ব্যবহার করা যাবে না। যেমন দেখেন, রহিম এবং করিমের মধ্যে একটি দলিল জাল কিনা এই বিষয়ে মামলা হয়েছে, মানে দলিল জাল কিনা, রহিম আর করিম। রহিমের বক্তব্য দলিলটি খাঁটি, রহিম বলতেছে যে দলিলটা হলো খাঁটি, আর পক্ষান্তরে করিমের বক্তব্য হলো দলিলটি জাল। মানে এই মামলায় রহিম দাবি করতেছে দলিলটা হলো খাঁটি, আর করিম দাবি করতেছে দলিলটি কি জাল। ওকে, এই বিষয়ে রহিম দলিলটি খাঁটি এই কথা বলে পূর্বে কোনো বিবৃতি দিলে উক্ত বিবৃতি রহিমের পক্ষেই মামলায় ব্যবহার করা যাবে না। মানে রহিম তো মামলায় বলতেছে দলিলটি খাঁটি, সে যদি এর আগে দলিলটি খাঁটি এই মর্মে কোনো বিবৃতি দিয়ে থাকে, সেটা রহিমের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। কিন্তু দলিলটি খাঁটি এই মর্মে করিমের কোনো বিবৃতি এই মামলায় রহিম করিমের বিরুদ্ধে দলিলটি যে খাঁটি এই বিষয়ে করিমের স্বীকৃতি হিসেবে ব্যবহার করতে পারবে। এখন করিম তো বলছে মূল মামলায় কি জাল, করিম বলছে মূল মামলায় ওই দলিলটা হলো কি জাল, কিন্তু করিম যদি পূর্বে কখনো বলে থাকে কারো কাছে বা কোথাও যে এই দলিলটা হলো খাঁটি, তাহলে এটা আবার রহিম করিমের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মাথায় ঢুকে নাই? মাথা খুব ঢুকান। করিম বলছিল মূল মামলায় হলো জাল, তাহলে এই যে এই লাইনটা পড়েন, করিম যদি এর আগে কখনো বলে যে দলিলটা হলো খাঁটি, করিম তো মূল মামলায় বলছে জাল, তাহলে করিম যদি মানে অপরপক্ষ, খাঁটি খাঁটি আগে কাটায় আসছি, রহিম বলছে খাঁটি, এর আগে রহিমও যদি বলে খাঁটি, তাহলে এটা তার পক্ষে ব্যবহার করা যাবে না। কিন্তু এই মামলায় করিম বলছে দলিলটা জাল, কিন্তু করিম যদি এর আগে কোথাও বলে থাকে যে না দলিলটা জাল না, দলিলটা হলো খাঁটি, তাহলে এই রহিম করিমের এই বিবৃতিটা করিমের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, এই কথাটাই বলছে। জি, হ্যাঁ, এই যে এই লাইনটা পড়লে বুঝতে পারেন। আহ কিন্তু দলিলটি খাঁটি এই মর্মে করিমের কোন বিবৃতি এই মামলায় রহিম করিমের বিরুদ্ধে দলিলটি যে খাঁটি এই বিষয়ে করিমের স্বীকৃতি হিসেবে ব্যবহার করতে পারবে। অনুরূপ ভাবে দলিলটি জাল এই মর্মে রহিমের কোন বিবৃতি থাকলে করিম ও রহিমের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আমার
প্রশ্নটা একটু পেঁচানো, মানে উদাহরণটা আপনি আপনার মতো করে লিখবেন। মানে মূল মামলায় যে বলতে খাঁটি, সে যদি এর আগে বলে জাল, এটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। মূল মামলায় যে বলতে জাল, সে যদি এর আগে কোথাও বলে থাকে খাঁটি, এটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। কিন্তু মামলা করার বক্তব্য আর আগের বক্তব্য যদি এক হয়, তাহলে আগেরটা তার পক্ষে ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। 21 ধারা। তাহলে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, তবে কি বিপক্ষে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই যে দেখেন, স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। and admission may be proved against and not in favor of its maker, এটাই সাধারণ নিয়ম, কিন্তু এর ব্যতিক্রম আছে। আরিফ সাহেব কি বুঝতেন? স্যার আমি এই যে এর আগে যে উদাহরণটা দেব, আইডিয়া ইয়েস অর নো, এত তো কথার কাজ নাই। কথা বাঙালি সরাসরি নাও বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না, পেঁচাবে। ধরেন আমি ফেসবুকে একজনকে জিজ্ঞেস করছি, একজন কম্পিউটারের একটা দোকান, যে আপনাদের কি খুলনায় শোরুম আছে কিনা। তো একবার সে বললে হয়ে যায় যে আপনাদের খুলনায় শোরুম নাই। সে লেখছে আমরা অমুক সাল থেকে সার্ভিস দিয়ে আসতেছি, আমাদের অমুক অমুক জায়গায় শোরুম আছে, ঢাকায় যে কোনো সময় আসলে আপনি দেখাইতে পারবেন। কিন্তু বললো না যে খুলনায় আমাদের শোরুম নাই। তো কিছু কিছু ক্ষেত্রে না বলা জরুরি। এখন উন্ডা ওটা করছে ব্যবসার পলিসি হিসেবে, যে আমরা না বললে তো আর উনি কিছু জানলো না, আর বড় একটা টেক্সট দিছি যাতে আমাদের সম্পর্কে বিস্তারিত জানলো আর কি। কিন্তু আমি তো আপনার সম্পর্কে সব জানি, আমার কাছে নাই বলে। দেখেন ব্যতিক্রম বা এক্সেপশন, দেখেন ব্যতিক্রম মানে হলো তাইলে কখন স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যাবে। পক্ষে প্রমাণ করা যাবে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। ধরেন আরিফ সাহেব মারা যাওয়ার আগে বলে গেছে যে উনারে বিকাশ, তানভীর, আলামিন, দেলোয়ার, আমি ক্লাসে বেশি কথা বলি বলে ওরা রাগ হইয়া এমন ভাবে আমারে প্রহার করছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। এই কথা বলে উনি ডাক্তার সাহেবের কাছে বলে সদর হসপিটালে 5 দিন ট্রিটমেন্টরত ছিলেন, এরপর উনি মারা গেছে। এখন উনি যে কথাটা বলছে, এটা কি ওনার পক্ষে যায় না বিপক্ষে যায়? পক্ষে যায়। এখন আমরা সাধারণত জানি স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না, বাট এটা একটা এক্সেপশন। যখন এটা মৃত্যুকালীন ঘোষণা হয়ে যাবে, তখন আবার এটা পক্ষে ব্যবহার করা যাবে। সো আপনি এই বিষয়টা যদি বুঝে থাকেন, মূল প্রশ্ন বুঝলে এই জায়গাটা আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি নিজের মতো করেই অনেক কিছু লেখা যায়। তাহলে স্বীকৃতিটা যদি কি হয়, মৃত্যুকালীন ঘোষণা হয়, তাহলে এটা স্বীকৃতিকারীর পক্ষে ব্যবহার করা যাবে। অথবা যদি আপনি দেখাইতে পারেন, আচ্ছা একটু পড়ি, দেখেন স্বীকৃতিটি যদি এমন হয় যে স্বীকৃতিকারের মৃত্যু হলে 32 ধারা অনুযায়ী পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হবে, তবে এই ধরনের স্বীকৃতিকারী অথবা তার প্রতিনিধির পক্ষে প্রমাণে ব্যবহার করা যাবে। যেমন ঢাকায় একটি অপরাধের অভিযোগে রহিম অভিযুক্ত হয়েছে, তারে মানে তার বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকায়, মানে অপরাধটা সে করেছে কোথায়? ঢাকাতে। কলকাতা হতে ওই তারিখে তার লেখা, ওই তারিখে কলকাতা পোস্ট অফিসের সিলমোহর দেওয়া একটি চিঠি সে বিচারকালে উপস্থিত করলো। বুঝেন, সে বলতেছে যে ইওর অনার, অপরাধটা দেখানো হয়েছে 5ই আগস্ট, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমি ওই দিন ছিলাম কলকাতা। বিশ্বাস যদি না হয়, এই যে আমি কলকাতা থেকে চিঠি লিখছি, কলকাতা পোস্ট অফিসের সিল সাপোর্ট দেখেন। আমি যদি ওই দিন কলকাতা না থাকতাম, তাহলে কলকাতা পোস্ট অফিস কিভাবে আমার চিঠিতে সিল সাপোর্ট দেয়, বা ওইটা কিভাবে হয়? এই পথ, তার মানে সে বুঝাইতে চাচ্ছে যে 5ই আগস্ট সে বাংলাদেশে ছিল না, সে ছিল কোথায়? কলকাতাতে। ওই কলকাতাই কবেন, কলকাতা আপনার কলকাতা বলছে। এই দেখেন, এই পত্রের লেখা বা বিবৃতি রহিমের পক্ষে প্রাসঙ্গিক এবং গ্রহণীয় হবে, কারণ রহিমের মৃত্যুকালে 32-এর 2 ও ধারা অনুযায়ী এটা গ্রহণযোগ্য ছিল। এখন এই জায়গায় আপনি বলতে পারেন যে স্যার এটা তো মৃত্যুকালীন ঘোষণা হইলো না, মৃত্যুকালীন ঘোষণার দরকার নাই। এটা আমি যদি ওই পত্রটা সে লিখছে, এটা তার স্বীকৃতি না? পত্র লেখা তো স্বীকৃতি। তাহলে এই পত্রটা ব্যবহার করতেছে কার পক্ষে? তার পক্ষে, সে তার নিজের পক্ষে। এই ক্ষেত্রেও তার নিজের পক্ষে ব্যবহার করা যাবে। এবং আপনি বলতে পারেন ওটা ছিল তার কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি। পত্র লেখা কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি। এটা 32-এর কততে আছে বলেন? 32-এর 2। বুঝতে পারছেন? সো সেম জায়গায় আপনি এটাও দিতে পারেন, ওই মৃত্যুকালীন ঘোষণার উদাহরণও দিতে পারেন। তো
এই আর কি। আপনি যদি এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত আসে তাহলে এই পর্যন্ত লিখবেন, ব্যতিক্রম পর্যন্ত। স্বীকৃতি কি, কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে, কখন তৃতীয় পক্ষের অভিমত বা তৃতীয় পক্ষের স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, এটা হলো 20 আর 19 আর 20। আর স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় না বিপক্ষে প্রমাণ করা যায়, আলোচনা করুন। এটা কত? 21। তাহলে আপনি লিখবেন কত পর্যন্ত? 21, ব্যতিক্রম পর্যন্ত। রাইটে। প্রশ্ন যদি এইভাবে আসে, স্বীকৃতি কি, স্বীকৃতি কে কে প্রদান করতে পারে, স্বীকৃতিটা তার বিপক্ষে প্রমাণ করা যায়, প্রমাণ করো, উত্তর এইটুক। আবার যদি এইভাবেও আসে যে স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় বিপক্ষে প্রমাণ করা, সরি, বিপক্ষে প্রমাণ করা যায় পক্ষে প্রমাণ করা যায় না, তাহলে আমার স্পেসিফিক্যালি জানতে যাচ্ছে কত দ্বারা? 21 দ্বারা। বাট 21 দ্বারা জানতে চাইলেও আমার ওই শুরু থেকে স্বীকৃতি কি, তারপরে কে কে প্রদান করতে পারে সবই লিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে স্বীকৃতির সংজ্ঞা দিছে 17 ধারায়, স্বীকৃতি কে কে প্রদান করতে পারে 18 ধারায়। কয় প্রকার? 4 প্রকার। তৃতীয় পক্ষের স্বীকৃতি কখন প্রাসঙ্গিক 19 আর 20। স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না বিপক্ষে প্রমাণ করা যায়, এটা কত? ধন্যবাদ। এখন আমরা এই জায়গাতে দুইটা বিষয় আছে, এমনি একটু জানবো। দেখেন 3 স্টার দিয়ে আছে, এমনি একটু জানা রাখেন যে দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়। দেখেন গতকাল আমরা একটা জিনিস পড়ছি, আপনার আহ মনে আছে কিনা, যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, মনে আছে? যে ওই সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিলে হবে না। 91 ধারা, 92 ধারা, 93 ধারা, 94 ধারা। 91 ধারা বলছিল যে যখন কোনো দলিল লিপিবদ্ধ করা বাধ্যতামূলক, যদি লিপিবদ্ধ করা হয় ভবিষ্যতে কোনো মামলার বিষয় ওই দলিলই দেখাইতে হবে। যখন কোনো দলিল, এটা হলো 91। 92 ধারায় বলছে যখন কোনো দলিল লিপিবদ্ধ করা বাধ্যতামূলক, লিপিবদ্ধ করা হয় ভবিষ্যতে ওই দলিল পরিবর্তন করার প্রয়োজন হলে ওই দলিলকেই দরকার, এটা কত? 92। যখন কোন দলিলের ভাষা দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ, সেই ক্ষেত্রে ওই ত্রুটি দূর করতে হইলে মৌখিক সাক্ষ্য দিলে হবে না, দলিলকেই লাগবে, এটা কত? 93। মনে করে দিচ্ছি কিন্তু, যখন কোন দলিলের ভাষা সহজ সরল প্রাঞ্জল, তখন কেউ যদি ওই সহজ সরল প্রাঞ্জল বাক্য দ্বারা অন্য কিছু বুঝাইতে চায় তাহলে দালিলিক সাক্ষ্যই উপস্থাপন করতে হবে, মৌখিক সাক্ষ্য দিলে হবে না, এটা কত? 94। তো এখন আজকে আমরা একটা ওইটার একটা ব্যতিক্রম, যে কখন যে মৌখিক সাক্ষ্য দিলে, মানে দলিলের বিষয়বস্তুর ক্ষেত্রে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। নরমালি আমরা জানি দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, তবে আমাদের সাক্ষ্য আইনের 22 ধারায় বলছে, তার মানে বুঝতেছেন, যার বিন্দু মাত্র পড়ার প্রতি আগ্রহ আছে সে যদি আমাদের আলোচনা শুনে, তাহলে 91, 92, 93, 94 এই 4টা ধারা অনেক জটিল, কিন্তু আপনি যদি আমাদের আলোচনা শুনেন কি পয়েন্টগুলো মনে রাখলে লেখা কিন্তু একেবারেই সহজ ইনশাল্লাহ। দেখেন বলতেছে যে দলিলের ক্ষেত্রে কখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয়। নরমালি দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে না, তবে যদি প্রশ্ন ওঠে যে এই দলিলটা কি জাল কিনা, এই দলিলটা কি জাল কিনা, বা এই দলিলটা কি বিশুদ্ধ কিনা, তখন মৌখিক স্বীকৃতি প্রদান করা যাবে। এই কথাই বলেছে কত ধারায়? 22 ধারায়। এই যে দেখেন 22 ধারার সারমর্ম এই যে সাধারণভাবে কোন দলিলের বিবরণ মৌখিক স্বীকারের দ্বারা প্রমাণ করা যায় না, দলিলের বক্তব্য দলিল খানা উপস্থিত করে প্রমাণ করতে হয়। তবে যেখানে দলিলের প্রকৃতি, অর্থাৎ এটা জাল কিনা এরকম প্রশ্ন ওঠে, সেখানে মৌখিক স্বীকার প্রাসঙ্গিক হয়। বুঝছেন? দলিলটি কি কিনা? জাল কিনা। এখন ধরেন ভাই, আপনারে মাঝে মাঝে আপনার পরীক্ষকরা পরীক্ষা করবে এইভাবে আসলে, যে দলিলের ক্ষেত্রে কখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় আলোচনা করুন, নাম্বার হচ্ছে 5। তখন কি আপনার শুধু 22 ধারা লিখলে হবে? 22 ধারা হলো মেইন উত্তর, কিন্তু এইটুক লিখলে তো হবে না। আপনি এর আশেপাশে এই রিলেটেড যা যা আছে সবকিছু 2-4 কথা লিখে এই লাইনটা দিয়ে ফিনিশিং দিবেন। বুঝতে পারছেন? আপনি এইভাবে বলতে পারেন যে সাধারণত দলিলের ক্ষেত্রে দালিলিক বিষয়বস্তুই হাজির করতে হবে, মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ সাক্ষ্য আইন 59 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে প্রাথমিক বা মৌখিক মাধ্যমিক সাক্ষ্য দরকার। এছাড়া সাক্ষ্য আইনের 91, 92, 93, 94 ধারা এই কথা বলছে। এই সকল ধারা থেকে জানা যায় যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে দালিলিক সাক্ষ্যই দরকার, মৌখিক সাক্ষ্য দ্বারা হবে না। কিন্তু সাক্ষ্য আইনের 22 ধারায় বলেছে
যে দলিলের বিষয়বস্তু কখনো কখনো মৌখিক সাক্ষ্য দ্বারাও স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যেতে পারে, যখন প্রশ্ন ওঠে যে ওই দলিলটি বিশুদ্ধ কিনা বা জাল কিনা। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সাক্ষ্যায়নের 22 ধারা অনুসারে দলিলের বিষয়বস্তু যদি জাল হয় এরকম প্রশ্ন ওঠে, মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায়। বুঝছেন? তাহলে এখন আমার প্রশ্নের মার্ক দেখতে হবে, সময় কত দেখতে হবে, সেই আঙ্গিকে আমার লিখতে হবে। আপনি যা জানছেন ওইটাই যায় যে ওই জায়গায় হুবহু লিখবেন, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, কি বিথিকা মাথায় ঢুকছে? গ্যাস করে লেই হাঁটে আসা যাবে না। জি দেখেন, দেখেন দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, এটা আমরা মোটামুটি এখান থেকে প্রশ্ন আসার অত সম্ভাবনা নাই, বাট আমার জেনে রাখা ভালো। আমরা প্রিলিতে যখন পড়ছি জানি যে দেওয়ানি মামলায় দুইটা ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না, যখন দুই পক্ষের মধ্যে এই বিষয়ে কোনো চুক্তি থাকে, যে ভাই তোমার সাথে আমি অনেক কথাই বলতেছি, চুক্তি থাকলে এই বিষয়ে কোনো তুমি স্বীকৃতি দিতে পারবে না, অথবা এর আগে থেকেই উনাদের মধ্যে যোগসূত্র থাকে যে আমরা যাই বলি না কেন এটা স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে না। দেখেন 23 ধারা অনুসারে দেওয়ানি মামলায় কোনো স্বীকৃতি যদি এমন কোনো প্রকাশ্য শর্তাধীন হয়ে থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, অথবা বিচারকালে আদালত যদি অনুমান করতে পারেন যে স্বীকৃতি এমন পরিস্থিতিতে হয়েছিল যখন পক্ষগণের মধ্যে কথা হয়েছিল যে স্বীকৃতি বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, তখন এই প্রকার স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। দেখেন এটা দেওয়ানি মামলার কথা বলছে, তো আমি একটু ফৌজদারি মামলার উদাহরণ দিই। ফৌজদারি মামলার উদাহরণ কেমনে? ধরেন একজন ওয়াইফ তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করছে। যৌতুকের মামলা করলে উকিল সাহেবরা বা আসামিরা আপোষের শর্তে জামিন চায়, যে ওনার আপোষের শর্তে জামিন দেওয়া হোক, আমরা বারে বৈশা এটা একসাথে বৈশা আপোষ মীমাংসা করে ফেলবো। তো বারে যখন উভয় পক্ষ বসে, বসার পর ধরেন ছেলের বাবা মা আসছে, মেয়ের বাবা মা আসছে, সবাই এক জায়গায় বসার পরে কান্নাকাটিও হয় যে তুমি যদি আমার ধর না করতে তাহলে তো যৌতুকের মামলা করতাম না। তাহলে সে স্বীকারই করে ফেলছে যে মারধর না করলে যৌতুকের মামলা কি করা হতো না। এখন এই আপোষ মীমাংসার সময় উভয় পক্ষই অনেক কথা বলে, যেগুলো ওই মামলার প্রমাণের সময় যদি বলা হতো, মানে সাক্ষ্য গ্রহণের সময়, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। এখন এই জায়গায় যাই বলুক না কেন, ভবিষ্যতে যদি আপোষ মীমাংসা না হয়, ধরেন বসলেই তো আর আপোষ মীমাংসা হয় না, আপোষ মীমাংসা যদি না হয় তাহলে ওই সালিসিতে কি কথোপকথন হয়েছে এই কথাগুলো কিন্তু ওই জায়গায় গিয়ে স্বীকৃতি হিসেবে বললেও সেটা কি হবে না, প্রাসঙ্গিক হবে না। কারণ আপোষ মীমাংসার সময় মানুষ অনেক কথাই বলে থাকে। দেখেন যেমন দুই পক্ষের মধ্যে মামলা চলাকালীন উভয় পক্ষের হিতৈষীদের উদ্যোগে, হিতৈষীদের কাজ নাই, হিতৈষী লিখতে গেলে আপনাদের কলম ভেঙে যাবে না। আচ্ছা, শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। জি, মামলার বিষয়বস্তু আপোষ নিষ্পত্তির জন্য বৈঠক বসলো, স্বাভাবিক কারণেই এই জাতীয় আপোষ আলোচনাতে উভয় পক্ষ সরল মনে, এই যে দেখেন সরল মনে অনেক কথা বলে থাকেন এবং স্বীকার করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত যদি আলোচনা ভণ্ড হয়ে যায় তবে এই জাতীয় আপোষ আলোচনায় এক পক্ষ যা স্বীকার করেছে তা তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য বিবাদমান পক্ষগণের মধ্যে যে সমস্ত বক্তব্যের আদান প্রদান হয় নীতিগত কারণে সেইগুলো এই ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য হয় না। এই ধারার ব্যাখ্যায় বলা আছে যে যেসব ক্ষেত্রে 126 ধারা অনুযায়ী কোনো আইনজীবী সাক্ষ্য দিতে বাধ্য তা এই ধারার আওতায় আসবে না। এই প্রসঙ্গে 126 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি বেআইনি উদ্দেশ্য বা প্রতারণার জন্য কোনো আইনজীবীর নিকট কোনো স্বীকৃতি দিলে আইনজীবী সাক্ষী রূপে তা দিতে পারবে, তাহা প্রাসঙ্গিক হইবে। মানে আইনজীবীর কাছে আপনি আকাম কুকাম যাই করে আসেন, এটা যদি আইনজীবীরই জানান উনি প্রকাশ করতে পারবে না, কিন্তু আইসে যদি বলেন যে আমি সামনে এটা করব, তাহলে কিন্তু আবার আইনজীবী প্রকাশ করতে পারবে। এই হলো আমাদের এই লাস্টে তিনটে স্টার দিয়ে লেখেন। দেখেন ধারা 21 থেকে 23 মূল প্রশ্নের উত্তর না, তবে জানতে হবে। তো আপনি এখানে 21 থেকে 23 দিয়ে কাজ নাই। আচ্ছা, ওই হ্যাঁ ঠিকই আছে, যে প্রশ্ন যা আছে 21 থেকে 23 মূল প্রশ্নের উত্তর না, তবে জানতে হবে। তবে 21 ধারাটা ভিভিআই, 21 ধারাটা ভিভিআই, ওটা জানতে হবে। এবং এই প্রশ্ন আসলে অধিকাংশ পারবেন না, কারণ আমরা যারা এই সাক্ষ্য আইন পড়ি, সাক্ষ্য আইনের যারা সবাই পড়ি হচ্ছে 24 থেকে 30, 24 থেকে 30, বড় জোর 17-18, কিন্তু 19, 20, 21, 22 এটা কেউ করে না। আর ওই সুজনের কাছে বেয়ার একটা আছে, বেয়ার এক করেও 19, 20, 21, 22 বোঝা যাবে না যদি না ব্যাখ্যা না করা হয়। সাক্ষ্য আইনের বাংলা ভাষণ থেকে ইংরেজির বোঝা সহজ,
বাংলাতে শুধু শুধু বিভিন্ন কিছু টেস্ট টেস্ট দিয়ে অনেক কিছু লেখা। তো তাহলে অনলাইনের যে ভাই বোনেরা আছেন বা অফলাইনে যে ভাই বোনেরা আছেন, আপনাদের এই যে আমরা 17 থেকে 23 পর্যন্ত পড়লাম, কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন, আমি আনমিউট করে দিচ্ছি, বলেন। নাই স্যার। কারো থাকলে জিজ্ঞেস করেন, দয়া করে একটু দ্রুত করেন, আজকে জুম্মাবার তো আমরা দ্রুত আগাবো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একেবারে প্রথমে চলে আসি। প্রথমে স্বীকার, আমরা সবাই মোটামুটি জানি স্বীকারোক্তি কি, বুঝতে পারছেন? আর দোষ স্বীকার বা সরি, সবাই মোটামুটি জানি স্বীকৃতি কি। আর স্বীকারোক্তি, দোষ স্বীকার, অপরাধ স্বীকার, কনফেশন, এই সকল জিনিস এক। স্বীকারোক্তি কাকে বলে? একজন ব্যক্তি যখন নিজের দোষ নিজে স্বীকার করে, এটারই বলে কি? স্বীকারোক্তি। কিন্তু আমি যদি বলি যে আরিফ সাহেব তানভীরকে প্রহার করেছে, এটা কি স্বীকারোক্তি হবে কিনা? এটা স্বীকারোক্তি হবে না, এটা হবে কি? স্বীকৃতি। কারণ এই জায়গায় আমি দেখছি, আমি তো নিজের দোষ নিজে স্বীকার করি না। কিন্তু আরিফ সাহেব যদি বলে যে আমি তানভীরকে প্রহার করেছি, তাহলে এটা হয়ে যাবে কি? প্রথমত স্বীকৃতি, পরবর্তীতে সেটা কি? স্বীকারোক্তি। ব্যাপারটা অনেকটা নিন্দনীয় নরহত্যা এবং খুনের মতো। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। তাহলে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। বুঝছেন? আচ্ছা, এখন এখানে দেখেন আহ স্বীকারোক্তি কি, স্বীকারোক্তি কি কখনো দোষ স্বীকার হতে পারে? এখন এই প্রশ্নটা হলো ভাই, ওই আপনাদের 2022 সালের পরীক্ষায় এসেছে। নর্মালি ওই দোষ স্বীকারও যা, আর স্বীকারোক্তিও কি তাই। তো পরীক্ষক এই জায়গায় স্বীকারোক্তি শব্দটা দ্বারা, ইংলিশ ভার্সনে যদি আপনি গিয়ে দেখেন, এখানে স্বীকারোক্তি শব্দটা দ্বারা অ্যাকচুয়ালি বুঝাইছে অ্যাডমিশন, আর দোষ স্বীকারে বুঝাইছে কি? কনফেশন। তো যদি কখনো আপনারা বাংলা নিয়ে কনফিউজড হয়ে যান যে এটা আসলে বোঝা যাচ্ছে না, তখন আপনারা সেম প্রশ্নের ইংলিশ ভার্সন থাকবে যে এত নাম্বার প্রশ্নের এত নাম্বার দাগে, এই জায়গায় স্বীকারোক্তি বলতে কি অ্যাডমিশন বুঝাইছে নাকি কনফিউশন, কনফিউশন না সরি কনফেশন বুঝাইছে। তো তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি যদি এইভাবে আমরা, কিন্তু আমরা এখানে ওইভাবেই শিখি যে স্বীকারোক্তি কি, একজন ব্যক্তি যখন নিজের দোষ নিজে স্বীকার করে তখন সেটাকে বলে কি? স্বীকারোক্তি। আর যদি এইভাবে এই প্রশ্নটা এরকম আসতো যে স্বীকৃতি কি কখনো দোষ স্বীকার হতে পারে, বলেন তো পারে কিনা? পারে। যে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত সেটা হলো স্বীকৃতি, আর যখন সে নিজের দোষ নিজে স্বীকার করলো, এই স্বীকৃতি হয়ে যাবে কি? স্বীকারোক্তি। বুঝছেন? আচ্ছা, এরপরে পুলিশের নিকট দোষ স্বীকার করা আইনত কতটুকু গ্রহণীয় এবং কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর নির্ভর করে শাস্তি দেওয়া যায়, এই কথাটার অর্থ কি? ধরেন আমরা জানি যে আমাদের সাক্ষ্য আইনে স্বীকারোক্তি বা কনফেশনের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। 24 ধারা থেকে 30 ধারা পর্যন্ত যদি আমরা যাই, একটু আলোচনা করি। 24 ধারায় বলছে যে প্রতিশ্রুতি, হুমকি, এইগুলা দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করা হয়, সেই স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না। কত? 24। আর 24-এর উল্টা কত? 28। প্রতিশ্রুতি, হুমকি, প্ররোচনা এগুলা ছাড়া যদি স্বীকারোক্তি আদায় করা হয় গ্রহণযোগ্য হবে, এটা কত? 28। 25 ধারায় বলছে যে পুলিশের কাছে আপনি যতই স্বীকার করেন না কেন, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা কত? 25। আর 26 ধারায় আছে পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায়, পুলিশ হেফাজতে থাকাকালীন ধরেন পুলিশ কাস্টডিতে আছেন, এমন সময় পুলিশের কাছে যদি স্বীকার করেন, সেটা তো 25 ধারায় প্রাসঙ্গিক হবেই না। কিন্তু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি আপনি সাধারণ কোনো ব্যক্তির কাছেও স্বীকার করেন যে কাস্টডির ভিতরে আর একজন আছে, তার কাছে স্বীকার করছেন, এটাও প্রাসঙ্গিক হবে না। তবে 26 ধারায় বলছে যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি আপনি স্বয়ং ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন, তাহলে সেটা প্রাসঙ্গিক হতে পারে। এটা কত? 26। আর কখনো কখনো এইভাবে প্রশ্ন আসে যে পুলিশের কাছে দোষ স্বীকার গ্রহণযোগ্য নয়, এটার ব্যতিক্রম আলোচনা করুন। তার মানে পুলিশের কাছে দোষ স্বীকার করলে কোন পরিস্থিতিতে গ্রহণযোগ্য হতে পারে? এটার ব্যতিক্রম হলো 27 ধারা। 27 ধারা অনুসারে আপনি এটা দোষ স্বীকার হোক বা না হোক,
যে যদি পুলিশের কাছে কোনো কিছু বলা হয় এবং সেই অনুসারে 27 ধারা অনুসারে যদি কোনো আলামত উদ্ধার করা হয়, একজন আসামি এসে বলল যে আমি অমুককে হত্যা করছি, হত্যা করার পরে পিস্তলটা অমুক নদীতে ফেলে দিছি, তাহলে এই যে হত্যা করছে এটা প্রাসঙ্গিক হবে না, কিন্তু ওই তার তথ্য মতে যদি নদী থেকে পিস্তলটা উদ্ধার করে তাহলে এটা আলামত হিসেবে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 27 ধারায়। বুঝছেন? তাহলে আমরা 24-এর উল্টা হলো 28, 25, 26 হলো পুলিশ, 27 পুলিশ যদি আলামত উদ্ধার করা হয়। 29-এ বলছে যদি অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হয়, শুধুমাত্র প্রতারণা, প্ররোচনা, হুমকি এগুলার কারণে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। দেলোয়ার একটা অপরাধ করে এসে বরকতুল্লাহর কাছে স্বীকার করছে যে ভাই আমি তো অমুকের গরু চুরি করছি, তুমি কারো কাছে বইলো না, তোমার কাছে স্বীকার করলাম, তুমি কারো কাছে বইলো না। এখন বরকত যদি বলে দেয় যে আসলেই দেলোয়ার এই কাজ করছে, তাইলে এটা কি বলেন? প্রাসঙ্গিক। এবং এই ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হচ্ছে, মনে আছে কিনা? দেলোয়ার চুরি করছে সরাসরি তো এটা বরকত দেখছে? দেখে নাই, বাট বরকত বলতে পারে যে দেলোয়ার আমার কাছে এসে স্বীকার করছে। বুঝছেন? একজন ব্যক্তি ধরেন ওই ছিনতাইয়ের ধরেন একটা অপরাধ করছে, অপরাধ করার পরে এই আরিফ সাহেবরে এসে বলা হলো কি আরিফ সাহেব আপনি তো অমুক দিন দেখলাম যে দলবল নিয়ে অমুকের দোকান থেকে কলা বিস্কুট গ্রিল নিহারি এগুলো খাইয়ে আসছেন, টাকা পয়সা দেন নাই। দেন নাই কেন? গরিব ঠকায় লাভ আছে? আমার কাছে কিন্তু ভিডিও আছে। আমার কাছে আসলে কিছুই নাই, উনারে খালি খালি বলা এবং উনি যে হয় আসলে আমি কাজ খুলে গেছিলাম, এই কাজ করছি, এই এই জিনিস খাইছি, আসলে টাকা পয়সা দেই নেই। তাহলে এই যে যে উনারে যে মানে প্রতারণা করে বা জিজ্ঞাসা করে এই যে যে স্বীকারোক্তিটা আদায় করা হলো, এটা প্রাসঙ্গিক 29 ধারায়। এবং মাতাল অবস্থায়ও যা যা যদি কেউ স্বীকার করে থাকে এটাও প্রাসঙ্গিক 29 ধারায়। 29 ধারা হলো একটা ব্যতিক্রম, যে অন্য কোনো ভাবে যদি প্রাসঙ্গিক হয়, শুধুমাত্র প্রতারণা, নেশাগ্রস্ততা বা প্রতিশ্রুতি এগুলার গোপনীয়তা এগুলার কারণে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে। তা আমরা একটু পড়া শুরু করি, দেখেন। ধন্যবাদ। আরে মনে মনে সত্যি স্যার এজন্য খুব খুশি। এই সাউন্ড আসে না, আব্বাস সাহেব বলতেছে, আপনাদেরও কি তাই মনে হয়? একটু জানান। না স্যার, এখানে ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। সাউন্ড ক্লিয়ার আছে। আব্বাস আপনি প্রথমত কি দিয়ে শুনেন জানি না, যদি মোবাইল দিয়ে শুনেন, মোবাইল স্পিকার একটু ইয়ারফোন দিয়ে শুনেন, তাহলে ক্লিয়ার শুনতে পারবেন। আপনার মোবাইল স্পিকার দুর্বল বোধহয়। আমরা চলে এসেছি স্বীকারোক্তি, অপরাধ স্বীকার, দোষ স্বীকার, কনফেশন একই জিনিস। সাক্ষ্য আইনে দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে দোষ স্বীকার বলতে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেয় সেটাকে বোঝায়। দোষ স্বীকার বলতে মূলত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এবং আরেকটা কথা, স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, কিন্তু স্বীকারোক্তি কি মামলা? ফৌজদারি মামলা। কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি যখন, আন্ডারলাইন করবেন, আত্মপক্ষ সমর্থন ব্যতীত অভিযোগ স্বীকার করে বা অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি দিলে তখন অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বলে। এটা আমি তো মনে করি না যে মুখস্থ করার দরকার আছে। আপনি আগে বলবেন যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডকে বলে স্বীকৃতি। আর যখন এই স্বীকৃতিটা নিজের দোষ নিজে স্বীকার করে তখন এই স্বীকৃতিটা হয়ে যাবে কি? স্বীকারোক্তি। ধন্যবাদ। সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় দোষ স্বীকার কখন প্রাসঙ্গিক নয় বা গ্রহণযোগ্য নয় তা বলা হয়েছে, এবং 27 থেকে 29 ধারায় দোষ স্বীকারের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। অর্থাৎ সাক্ষ্য আইনের 24 থেকে 29 ধারায় দোষ স্বীকারের বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে কে এবং কোন পদ্ধতিতে দোষ স্বীকার লিপিবদ্ধ করতে পারে সেটা ফৌজদারি কার্যবিধির কত থেকে কত 64 থেকে 64 ও 164 ও 364 দ্বারা আলোচনা করা হয়েছে, যেটা আপনারা সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন সে জায়গায় কিন্তু এই প্রশ্ন এসেছিল। দেখেন, এখন আমরা চলে আসি যে স্বীকৃতি কখনো দোষ স্বীকার হতে পারে কিনা। হ্যাঁ, স্বীকৃতি দোষ স্বীকার হতে পারে। দোষ স্বীকার এক প্রকারের স্বীকৃতি, অর্থাৎ সব দোষ স্বীকারই স্বীকৃতির অন্তর্ভুক্ত। স্বীকৃতি নিম্নোক্ত ক্ষেত্রে দোষ স্বীকার হতে পারে। মূলত যে স্বীকৃতির মধ্যে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে বা অপরাধের সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেই স্বীকৃতি তখন দোষ স্বীকারে পরিণত হয়। এছাড়া দেখেন, অভিযুক্তের অপরাধের স্বীকৃতি যদি স্বেচ্ছায় দেওয়া হয়, মানে সে যদি নিজের দোষ নিজে স্বেচ্ছায় স্বীকার করে, তখনও সেটা কি হবে?
দোষ স্বীকার। অপরাধের স্বীকৃতি যদি ফৌজদারি কার্যবিধির 164 ও 364 ধারা বিধান অনুসরণ করে লিপিবদ্ধ করা হয় তখন সেই স্বীকৃতি দোষ স্বীকার বলে গণ্য হবে। তাহলে আরিফ সাহেব, একটা দোষ স্বীকার কখন স্বীকৃতি হয় বলেন? দোষ স্বীকার কখন স্বীকৃতি হবে? উল্টো বলছে কিন্তু। ও তো স্যার, ওই প্রথমত সব সব স্বীকারোক্তি হচ্ছে স্বীকৃতি। প্রথমে হবে হলো স্বীকৃতি। তারপর হলো স্বীকার। প্রথমে আসবে স্বীকৃতি, তারপর হলো স্বীকারোক্তি। কিন্তু সব স্বীকারোক্তি আগে আগে স্বীকৃতি, এরপরে হলো স্বীকারোক্তি। ধন্যবাদ। দেখেন, না হলেও হয়েছে, সমস্যা নাই। আর দেবে কত দেবে? ভাই আমি জিজ্ঞেস করছি যে দোষ স্বীকার কখন স্বীকৃতি হয়? দোষ স্বীকার তো অলরেডি স্বীকৃতি হয়ে বসে আছে, কারণ মামলার বিষয়বস্তু সম্পর্কে যাই বলে সেটাই কি স্বীকৃতি। আচ্ছা, আম, আরিফ সাহেব কি জীবনে একেবারে প্রাইভেট পড়াইছেন নাকি? স্যার আমি প্রাইভেট পড়াইছি, ওই ছোটবেলায় পড়াইছিলাম, ওর প্রায় 6 এর আগে। স্যার, ও সেই কাহিনী মতো স্কুল না কেমন আচ্ছা, দেখেন, থাক, পরে গল্প শুনবানি, আসেন। তবে আপনার উকিল হওয়া খুব দরকার। গোপালগঞ্জ জজ কোর্ট বিনোদনের অভাব আছে, দেখেন। পড়ানোর পরে স্যার একটু বলি, আপনার কোর্ট ডেরে দোকানের গল্পের মতো হয়ে গেছে। বেতন পেতাম না। বেতন চাইতেন না? আপনার মতো বেতন পেতাম। জি। বেতন না চাইলে ওই যে তাকে পড়াতাম, ওই মেয়েদের মেয়েদের পড়াতাম, ওই ছোট ছোট ওকে পড়ানোর পরে ওই মেয়ের যে বাবা মা, বেশিরভাগ মা, ও করতো ভিডিও বানায় বানায় পাঠাতো। যদি বেতনটা না দেয়া লাগে, কি বেতন কম দেয়া লাগে, ভিডিও বানায় পাঠাতো বাড়ি। না, আমি ভিডিও বানায় পাঠাতাম। হ্যাঁ, সব বেতন যদি 100 টাকা 50 টাকা ওই দিয়ে, তোর মা কত কি যে বাবা বেতন তো এই মাসে দিতে হবে অনেক, তা তুই ওটা দিয়ে ভিডিও বানাতে ভিডিও বানাতে এই মাসার মজার মজা। আচ্ছা, দেখেন, আচ্ছা ভাই, পুলিশের নিকট স্বীকারোক্তির আইনগত ফলাফল, এটা ভিভিআই। দেখেন একটু পড়ি। সাক্ষ্য আইনের 25 ধারায় স্পষ্টভাবে বলা আছে যে কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের কাছে অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি ভীতি বা প্রলোভন মুক্ত হয়ে স্বেচ্ছায় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে তবুও তা সাক্ষ্য আইনে গ্রহণীয় নয়, অর্থাৎ পুলিশ অফিসারের কাছে কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবার সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন, 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ কর্মকর্তার হেফাজতে থাকাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে এবং উক্ত দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রহণ না করা হয় তাহলে তাও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। বুঝছেন? এখন অনেকে একটা জিনিস ভুল বুঝেন, সেটা হলো যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হলে কি পুলিশের কাছে তো স্বীকার করছে না, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হলে কার কাছে করবে? ম্যাজিস্ট্রেটের কাছে। দেখেন, এখন আমরা চলে আসি বিচারিক নজির। যার বিচারিক নজির মনে থাকবে না সে দিবেন মানে সরি বিচারিক নজিরই বলবেন, কিন্তু মামলার নাম মনে না থাকলে বলবেন বিচারিক নজিরে আছে যাব বা উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে। দেখেন, তবে এটা একটু মনে রাখার চেষ্টা করেন, এই পার্টিকুলার এই মামলাটা সিদ্দিকুর রহমান বনাম রাষ্ট্র, এই বিএলডি এডি মনে না থাকলে সমস্যা নাই। 7 বিএলডি এডি 93 মামলায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ অফিসারের নিকট দেওয়া কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তেমনি ভাবে পুলিশ কর্মকর্তার নিকট কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 25 ও 26 ধারার বিধান অনুযায়ী গ্রহণযোগ্য নয়। একটু আপনাদের আমি একটু মনে করাই দিই। দেখেন, 161 ধারায় ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষীরে প্রশ্ন করে। এখন যে প্রশ্নের উত্তর দিলে সাক্ষী নিজেই দণ্ডে বা বাজেয়াপ্তির দিকে জড়িয়ে যেতে পারে সেই প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়, মনে আছে কিনা? ঠিক একই ভাবে যদি সে ধরেন পুলিশের কাছে উত্তর দিয়ে ফেলছে যে আমি এই হত্যা করছি, তবুও সেটা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না সাক্ষ্য আইনের কত কত ধারায়? 25 আর 26। দেখেন, কারণ সাক্ষ্য আইনের 25 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের কাছে অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না।
সুতরাং যদি কোনো ব্যক্তি ভীতি বা প্রলোভন মুক্ত হয়ে স্বেচ্ছায় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে তবুও তার সাক্ষ্য আইনে গ্রহণীয় নয়। মানে পুলিশ ওনারে ভয় দেখায় নাই, কিছু বলে নাই, ঠান্ডা মাথায় গিয়ে পুলিশের কাছে যদি বলে তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পুলিশ অফিসারের কাছে কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবার সাক্ষ্য আইনের 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ কর্মকর্তা হেফাজত থাকাকালীন সময় কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে এবং উক্ত দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রহণ না করা হয় তাহলেও তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক কথায় 2-3 বার লেখা। আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসি পরের অংশ, যে 25 ও 26 ধারার ব্যতিক্রম বা পুলিশের কাছে দোষ স্বীকার করলে কখন গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 27 ধারায় বলা হয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ সম্পর্কিত আন্ডারলাইন করেন আলামত অর্থাৎ অপরাধ সংক্রান্ত কোনো বস্তুর সন্ধান পাওয়া যায় এবং সে অনুযায়ী যদি উক্ত আলামত উদ্ধার করা হয় তবে উদ্ধারকৃত আলামতের সাথে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি যতটুকু প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। সাক্ষ্যরূপে নাকি? উদাহরণস্বরূপ বলা যায়, দেখেন উদাহরণস্বরূপ বলা যায় যে আসামি পুলিশকে বলল আমি রামদা দিয়ে বাবুর মাথায় আঘাত করেছি এবং উক্ত রামদা আমি বারান্দায় রেখে এসেছি। এখানে আসামি কর্তৃক প্রদত্ত বিবৃতির আন্ডারলাইন করেন দুইটা অংশ, একটা হলো আমি রামদা দিয়ে বাবুর মাথায় আঘাত করেছি এবং আরেকটা হলো উক্ত রামদা আমি বারান্দায় রেখে এসেছি। পুলিশ আসামির উক্ত কথা মতো বারান্দা থেকে রামদা উদ্ধার করলো। সেক্ষেত্রে এক্ষেত্রে সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে আসামির বিবৃতির দ্বিতীয় অংশ কোনটা? রামদা রেখে এসেছি, সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, কিন্তু প্রথম অংশ সাক্ষ্য হিসেবে গ্রহণীয় নয়। বুঝছেন? আচ্ছা, এখন পরের প্রশ্ন যেটা সেটা হলো যে একজন আসামিকে শুধু তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায় কিনা। এটা ওই আমরা সিআরপিসিতে যা পড়ছি না, যে স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেওয়া যায় কিনা, ওটার উত্তর আর এটার উত্তর সেম। বুঝছেন? এখন এই উত্তর বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় আছে। আপনার কেস রেফারেন্স মনে থাকে না, তাইলে আপনি কেমনে লিখবেন? এটা হলো ফাঁকিবাজদের জন্য বা যারা দুর্বল তাদের জন্য টেকনিক শিখাই দিই। আপনি এখানে আলোচনা করবেন যে সাধারণত দোষ স্বীকার হলো 3 প্রকার। যদি কোনো দোষ স্বীকার ম্যাজিস্ট্রেটের কাছে করা হয় তাকে বলে জুডিশিয়াল কনফেশন। যদি কোনো দোষ স্বীকার ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো কাছে করা হয় এটাকে বলে বিচার বহির্ভূত দোষ স্বীকার বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। যদি কোনো দোষ স্বীকার একবার ম্যাজিস্ট্রেটের কাছে করে পরবর্তীতে সেটা যদি প্রত্যাহারের আবেদন করা হয় সেটাকে বলে প্রত্যাহারিত দোষ স্বীকার বা রিট্রাক্টেড কনফেশন। এইটুকাকে সংজ্ঞা দিয়ে এই জায়গা লিখবেন, লেখার পরে বলবেন যে উপরোক্ত 3টি দোষ স্বীকারই সাজা প্রদানের ভিত্তি হতে পারে। তারপরে লিখবেন যে বিচারিক নজিরে আছে যে বা উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে যদি বিচারিক দোষ স্বীকার স্বেচ্ছা, সত্য এবং স্বপ্রণোদিত হয়ে থাকে এবং আসামি কোনো প্রকার ভয়ভীতি ছাড়া করে থাকে তাহলে শুধুমাত্র বিচারিক দোষ স্বীকারের উপর ভিত্তি করে আদালত ন্যায় বিচারের স্বার্থে সাজা দিতে পারে। এবং দোষ স্বীকারের যতগুলো প্রকারভেদ আছে সবচেয়ে এই বিচারিক দোষ স্বীকারের সাক্ষ্যগত মূল্যমান বেশি। বুঝছেন? তারপরে আমি গেলাম বিচার বহির্ভূত দোষ স্বীকারের ক্ষেত্রেও আদালত সাজা দিতে পারে, তবে এই সাজা দেওয়ার হার কম। তবে উচ্চ আদালতের নজিরে আছে যে এই বিচার বহির্ভূত দোষ স্বীকারও যদি সত্য, স্বেচ্ছা এবং স্বপ্রণোদিত হয় তাহলে আদালত সাজা দিলেও দিতে পারে। সেম কথাও আপনি এই রিট্রাক্টেড দোষ স্বীকারের ক্ষেত্রে দিয়ে দিবেন। এইটুকু হলো তার ক্ষেত্রে প্রযোজ্য, যার মনে থাকে না, যার কেস রেফারেন্স মনে থাকে না, বাট এটা লিখবেন কিভাবে। বুঝছেন? এবং এই কথাগুলো লিখতে কিন্তু আমরা 5-6 মিনিট লেগে যাবে। তাহলে যে বিচার মানে দোষ স্বীকারের সাক্ষ্যগত মূল্য, যার কেস রেফারেন্স মনে থাকে না সে আগেই তিন ভাবে লিখবেন যে দোষ স্বীকার হলে এই প্রকার। বুঝছেন? আচ্ছা, এখানে যা লিখছি সেটা একটু পড়ি, দেখেন। 1872 সালের সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বীকারোক্তি 4 ধরনের হতে পারে। এখন বলেন স্যার এতদিন পর কি বলেন? আচ্ছা, এই 4 ধরন হচ্ছে কি কি আগে একটু দেখেন। পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি, ম্যাজিস্ট্রেটের উপর প্রদত্ত স্বীকারোক্তি যেমন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রদত্ত স্বীকারোক্তি, তৃতীয় ব্যক্তির কোন স্বীকারোক্তি আর প্রত্যাখ্যিত স্বীকারোক্তি। দেখেন, উপরোক্ত 4 ধরনের স্বীকারোক্তির মধ্যে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 25 ধারার মধ্যে গ্রহণীয় হবে না, এবং উপরোক্ত 4 ধরনের স্বীকারোক্তির মধ্যে
ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত স্বীকারোক্তিকে জুডিশিয়াল স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন বলে। কোন ধরনের ম্যাজিস্ট্রেট বলেন দি? বিচারিক ম্যাজিস্ট্রেট। পুলিশ ও তৃতীয় ব্যক্তির নিকট প্রদত্ত কোন স্বীকারোক্তিকে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলে, এবং যখন কোনো অভিযুক্ত একবার স্বীকারোক্তি প্রদান করে পরবর্তীতে তা প্রত্যাহার করে তবে উক্ত স্বীকারোক্তিকে প্রত্যাহারিত স্বীকারোক্তি বা রেট্রাক্টেড কনফেশন বলে। এখন আমরা একটু চলে আসি, দেখেন যে এই দোষ স্বীকারের ভিত্তিতে কাউরে সাজা দেওয়া যায় কিনা। ম্যাজিস্ট্রেট ব্যতীত পুলিশ বা তৃতীয় কোনো ব্যক্তির নিকট যে স্বীকারোক্তি প্রদান করা হয় তাকে এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি বলে। নওশের আলী বনাম রাষ্ট্র এত ডিএলআর মামলায় বলা হয়েছে যে খুব শক্ত সাক্ষ্য দ্বারা বিচার বহির্ভূত দোষ স্বীকার প্রমাণ করতে হবে। বিচার বহির্ভূত মানে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, খুব শক্ত, কনক্রিটের মতো শক্ত হতে হবে নাকি? এখন সাক্ষ্য কি শক্ত কিনা এটা বুঝবেন কেমনে? আচ্ছা, আর বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি যদি স্বেচ্ছা, স্বপ্রণোদিত এবং সন্দেহমুক্ত হয় তবে তার শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে। এক্ষেত্রে সমর্থনমূলক সাক্ষ্য পাওয়া গেলে, আন্ডারলাইন করেন, সমর্থনমূলক সাক্ষ্য পাওয়া গেলে বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তির গুরুত্ব বেড়ে যায়। সমর্থনমূলক সাক্ষ্য কাকে বলে জানেন? বাইসে যদি যায় অন্যান্য সাক্ষীরা যা বলছে সেই কথার সাথে ওনার দোষ স্বীকারের মিল আছে, এটারই বলে সমর্থনমূলক সাক্ষ্য। সাক্ষ্য কলকাতা নাকি? দেখেন, প্রত্যাহারকৃত স্বীকারোক্তির ক্ষেত্রে একজন আসামিকে শাস্তি দেওয়া যায় কিনা। প্রত্যাহারকৃত স্বীকারোক্তি কারা বলে? আর ওই যে ম্যাজিস্ট্রেট আচ্ছা, একবার থেকে যদি আমি প্রত্যাহার চাই, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে বিচারের সময় কোনো স্বীকারোক্তি প্রদান করে এবং পরে উক্ত স্বীকারোক্তিটি প্রত্যাহার করে নেয়, তখন ওই স্বীকারোক্তিকে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি বা রিট্রাক্টেড কনফেশন বলে। প্রশ্ন হলো, এরূপ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি সাক্ষ্য কিনা এবং এরূপ প্রত্যাহারকৃত স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে কিনা। আব্দুল মালিক বনাম রাষ্ট্র 36 ডিএলআর 275 মামলায় রায় দেওয়া হয় যে বিচার বিভাগীয় স্বীকারোক্তি প্রত্যাহার করে নেওয়ার পরেও উক্ত স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে যদি স্বীকারোক্তিটি স্বেচ্ছায় বা ভয়ভীতিহীন ভাবে প্রদান করা হয়। মানে আপনি প্রত্যাহার করতেন, তারপরেও আদালত যদি মনে করে যে না, প্রত্যাহার করলেও আসলে ওটি আপনি স্বেচ্ছায় দিছিলেন, তবুও এটার উপর ভিত্তি করে কি দেওয়া যায়, সাজা দেওয়া যায়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত স্বীকারোক্তি জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, প্রত্যাহারকৃত যাই হোক না কেন, এর উপর ভিত্তি করে আদালত সাজা প্রদান করতে পারে যদি স্বীকারোক্তিটি অভিযুক্ত কর্তৃক স্বেচ্ছায় এবং ভয় ভীতিহীন ভাবে প্রদত্ত হয়ে থাকে। বুঝতেন? এখন যে অংশটুকু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়বো, এই অংশটুকু আমাদের প্রশ্নের অংশ না, বাট আমাদের জানতে হবে। প্রথমে 24 ধারা আমরা জানি না যে ফৌজদারি মামলার কোন অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে অপরাধ স্বীকার করলে আদালত যদি এরকম ধারণা হয় যে কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা, আন্ডারলাইন করেন, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ফলে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয় স্বীকার করেছে এবং আদালত যদি মনে করে যে এটার ফলে অভিযুক্ত ব্যক্তি মামলায় কোনো পার্থিব সুবিধা পাবে, কোনো বিপদ পরিহার করতে পারবে বলে অভিযুক্ত মনে করে, এরকম ধারণা যথেষ্ট কারণ ছিল, তবে অভিযুক্ত ব্যক্তির এই ধরনের অপরাধ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয়, তাহলে আদালত যদি বুঝতে পারে যে এখানে প্রলোভন ছিল, হুমকি ছিল, প্রতিশ্রুতি ছিল, তাহলে আদালত এরকম স্বীকৃতি গ্রহণযোগ্য করবে না, মানে ওনার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আর এইসব যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে, এটা হলো কত, 28। তাহলে 24-এর অপোজিট হলো 28। আমরা 28 আর পড়তেছি না, 29 ধারাটা একটু পড়ি। 29 ধারাটা একটু জেনে রাখি। 29 ধারা অনুসারে দোষ স্বীকার যদি অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হয়, কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না যে এটা গোপনীয়তার প্রতিশ্রুতিতে করা হয়েছে। ওই যে উদাহরণ দিয়েছিলাম যে ভাই কারো কাছে বললো না, এটা অভিযুক্ত ব্যক্তি প্রতারণা করে আদায় করা হয়েছে। প্রতারণা যে আরিফ সাহেব আপনার তো দেখলাম অমুক জায়গায় এই করতেছেন, অথবা অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় এটা করেছে, মাতাল হয়ে সব মনের মধ্যে যা আছে সব বলে দিয়েছেন, অথবা যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয় তার উত্তরে সে এটা করেছে, অথবা দোষ স্বীকার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে এই বিষয়ে সতর্ক করে না দেওয়ার ফলে এটা সে করেছে। তাহলে আপনি তিনটা মনে রাখেন, প্রতিশ্রুতি, প্রতারণা, আর কি, মাতাল। তো প্রথমে আমরা চলে আসি, এখানে দুইটা উদাহরণ আছে। উদাহরণ একটা পড়ি। উদাহরণ 1, যদি কারো নিকট প্রকাশ না করে তবে রহিম করিমকে একটি গোপন সংবাদ দিবে জানালো, উত্তরে করিম সেটা কাউকে জানাবে না অঙ্গীকার করলো, তখন রহিম করিমকে বলল সে আব্দুলকে হত্যা করেছে।
রহিমের এই অপরাধের স্বীকারোক্তি রহিমের এই অপরাধের স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে গোপনীয়তার প্রতিশ্রুতিতে সেটা করা হয়েছিল, শুধু এই কারণে এটা অপ্রাসঙ্গিক হবে না। করিম গোপনীয়তার অঙ্গীকার ভঙ্গ করে রহিমের স্বীকারোক্তি বিষয়ে আদালতে সাক্ষ্য দিলে তা প্রাসঙ্গিক হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে, যদিও সে বলছিল ভাই তুমি কাউরে বলো না। উদাহরণ 2 দেখেন। এবং এই ক্ষেত্রে এটা কি শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হচ্ছে না? হিয়ার্স দ্য এভিডেন্স। আমরা গতকাল করছি না শোনা সাক্ষ্যের ব্যতিক্রম কয়টা? 3টা। রেস গেস্টি 6 ধারা, অ্যাডমিশন কনফেশন, তারপর হলো 32 আর 33। উদাহরণ 2 দেখেন। রহিমের এক বন্ধু এসে বলল সর্বনাশ হয়েছে, তুমি আব্দুলকে খুন করেছো, এই সংবাদ তোমার শ্যালক পুলিশকে বলে দিয়েছে। এই ধাপ্পায় পড়ে রহিম কিভাবে আব্দুলকে খুন করেছে তা সব খুলে বলল। রহিমের এই স্বীকারোক্তি প্রতারণা করে আদায় করা হয়েছে বলে তা অপ্রাসঙ্গিক হবে। রহিম সাহেব শ্যালক আছে? বেঁচে গেছেন। দেখেন তো তাহলে আহ যদি আচ্ছা এখন এখানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, দেখেন যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, এটা আপনি কেমনে লিখবেন? এই ক্ষেত্রে আপনার এই জায়গাতে আমি একটা প্যারা আকারে লিখছি, বাট আপনার যেভাবে লেখা উচিত আগে স্বীকৃতির সংজ্ঞা দিবেন, তারপরে স্বীকারোক্তির সংজ্ঞা দিবেন, তারপরে আপনি টাইটেল দিবেন যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। তারপরে আপনি নিজের ভাষায় লিখবেন যে যে কোনো বিবৃতি যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হয়ে থাকে সেটাকেই বলে স্বীকৃতি। স্বীকৃতি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে বা ডিজিটাল রেকর্ড আকারে হতে পারে। যেমন উদাহরণ দিলেন যে অমুক দেখেছে যে করিম রহিমকে হত্যা করেছে, এটা দেখেছে রুবেল, রুবেল যদি কোনো বিবৃতি দেয় এটা হলো স্বীকৃতি। কিন্তু দোষ স্বীকারের কোনো সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধি বলেন বা সাক্ষ্য আইনে প্রদান করা হয়নি। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে কোনো পক্ষ কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন ব্যতীত, তখন সেটাকে বলে কি? দোষ স্বীকার বলে। কিন্তু সকল দোষ স্বীকারই দোষ স্বীকার হওয়ার আগে সে কি থাকে? স্বীকৃতি থাকে। ধরা যাক অমুক তমুককে হত্যা করে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে, তো অমুক তমুককে হত্যা করে ম্যাজিস্ট্রেটের কাছে যে স্বীকার করলো, প্রথমত এটা হচ্ছে একটা স্বীকৃতি, কারণ সে তো যেটা স্বীকার করেছে এটা বিচার্য বিষয়ের সাথেই প্রাসঙ্গিক। তো প্রথমত এটা স্বীকৃতি, পরবর্তীতে যেহেতু সে নিজের দোষ নিজে স্বীকার করেছে তাই এই স্বীকৃতি হয়ে যাবে কি? স্বীকারোক্তি। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল আহ স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। এটা আপনি আপনার মতো করে লিখলে ভুল হবে না। দেখেন তো আমি আপনাদের পড়াইতে এসে এখন যদি বললি সকল স্বীকৃতি সকল স্বীকারোক্তি স্বীকৃতি সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, 2-4 কথা বলে বললাম যে মুখস্থ করে ফেলেন। আমি কিন্তু আপনারা কোনোদিন এই জায়গা বলি নাই যে আপনি মুখস্থ করেন, কোন জায়গা বলছি? বরং আমি এই প্রশ্নটা এই জায়গা যা আছে তার বাইরে গিয়ে আপনি নিজের মতো করে কিভাবে লিখবেন আমি সেটা ধারণা দিচ্ছি। যে আপনি যদি মুখস্থ নাও করতে পারেন বা বারবার পড়ে যদি মাথায় নাও ধরে, আপনি আপনার চিন্তা দিয়ে ওই জায়গা শুধুমাত্র ধারাটা ঠিক রেখে নাকি ওখানে লিখে আসবেন। দেখেন সাক্ষ্য আইনে দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া না হলেও 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত সংজ্ঞা অনুযায়ী যে মৌখিক লিখিত বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে বা কোন অনুমানের সূচনা করে তাই হলো স্বীকৃতি। অন্যদিকে সাধারণ অর্থে দোষ স্বীকার হলো কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি কর্তৃক অভিযোগ স্বীকার করে বা অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী প্রদত্ত বিবৃতি। তাহলে আমি যে ধারণা দিলাম, দেখেন প্রথমে এই জায়গায় স্বীকৃতির সংজ্ঞা দিছে, পরে কি দিছে? স্বীকারোক্তির সংজ্ঞা। এই দুটো সংজ্ঞা থেকে প্রতীয়মান হয় যে দোষ বা অপরাধ স্বীকারোক্তি এক ধরনের স্বীকৃতি। স্বীকৃতি যদি সাক্ষ্য আইনে এক শ্রেণীর সাক্ষ্য হিসেবে গণ্য হয় তবে দোষ স্বীকার সেই শ্রেণীর অংশ বিশেষ। মানে মূল জিনিসটা হলো স্বীকৃতি, আর স্বীকৃতির একটা শাখা কি? স্বীকারোক্তি। সেই অর্থে সব ধরনের দোষ স্বীকার এক ধরনের স্বীকৃতির অংশ এবং অন্তর্ভুক্ত, এবং সাক্ষ্য আইনে স্বীকৃতি নামের অধ্যায়ের অধীন দোষ স্বীকারকে রাখা হয়েছে। এজন্যই বলা হয় সকল স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। আচ্ছা আমরা এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা বিস্তারিত পড়বো না, জাস্ট একটু অল্প একটু পড়ে যাই। সেটা হলো যে
আবুল তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বাবুলকে খুন করেছে এবং খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাবুলের দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করে। বিথিকা, এটার সমাধান কত ধারা দিয়ে করবেন বলেন, খালি ঘটনার বর্ণনাটা পড়েন। আবুল পুলিশের কাছে এসে বলছে যে সে আমি বাবুলকে হত্যা করছি এবং আগ্নেয়াস্ত্র জঙ্গলে ফেলে রাখছি, আর পুলিশের কাছে এসে যা বলছে এটা কতটুকু প্রাসঙ্গিক হবে বলেন। ধরো ওই যে জঙ্গলে যদি পুলিশে পায় হ্যাঁ, তাহলেও ঠিক আছে। কত ধারায়? 27। 27 ধারায়। যাক, মাথা ঠিক আছে, একেবারেই যাই নেই। আচ্ছা দেখেন, তাহলে এই জায়গায় ওই করে ফেলবেন। আমরা স্বীকৃতি আর স্বীকারোক্তির পার্থক্যে চলে আসি। পার্থক্য এই আচ্ছা, পার্থক্যের প্রথম যেটা দিবেন সংজ্ঞা, এটার সংজ্ঞা, এটার সংজ্ঞা, ধারা, এটা সংজ্ঞা দিচ্ছে 17 ধারায়, আর স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করছে 24 থেকে 30। যে প্রদান করতে পারে মামলার পক্ষ, ওই যে 18 ধারায় বলছে যারা যারা তারা প্রদান করতে পারে, আর স্বীকারোক্তি প্রদান করতে পারে কি? শুধু অভিযুক্ত ব্যক্তি। মামলার প্রকৃতি যদি বলি, স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু স্বীকারোক্তি শুধুমাত্র কি ফৌজদারি। চূড়ান্ত প্রমাণ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। পক্ষান্তরে ম্যাজিস্ট্রেট বা বিচারকের সামনে ভয়ভীতিহীনভাবে স্বেচ্ছায় প্রদত্ত স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে, হবে না, হতে পারে। একটির ক্ষেত্রে অন্যটি। সাক্ষ্য আইন মোতাবেক সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতিরূপে গণ্য হবে। পক্ষে বা বিপক্ষে দেখেন, সাক্ষ্য আইনের 21 ধারার শর্ত অনুযায়ী স্বীকৃতি স্বীকৃতিকারী পক্ষে প্রমাণ করা, আচ্ছা পক্ষে প্রমাণ করা যায় আবার যায় না। যেহেতু এই জায়গা আমরা ওই স্বীকারোক্তি বিরুদ্ধে যাই, তাহলে এই জায়গা লিখবো যে 21 ধারার শর্ত অনুযায়ী স্বীকৃতি স্বীকৃতিকারী পক্ষে প্রমাণ করা যায়। মৃত্যুকালীন ঘোষণায় যায় না, যায়। পক্ষান্তরে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার সর্বদাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যায়। মানে আপনি তো, আমরা তো এই জায়গায় পার্থক্য লিখতেছি, আমি যদি এই জায়গা বলি যায় না আবার এই জায়গাও বিরুদ্ধে যায়, তাহলে তো এটা পার্থক্য হইল না, এই কারণে লিখতে যায়। ইংরেজি প্রতিশব্দ, ইংরেজিকে এটারে বলে অ্যাডমিশন, স্বীকারোক্তিকে বলে কি কনফেশন। একটা উদাহরণ দিয়ে দিলেন, হয়ে গেল। অভিযুক্ত ব্যক্তি প্রশ্ন স্যার অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে পারে। এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। আগে প্রশ্নগুলো একটু মিলাই, আপনি সবগুলোর উত্তর পাইছেন কিনা। স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি দোষ স্বীকার কখন হতে পারে? পুলিশের নিকট স্বীকার করা আইনত কতটুকু গ্রহণীয়? কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর নির্ভর করে সাজা দেওয়া যায়? পাইছি। সকল স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্ত নয়, ব্যাখ্যা করুন। পাইছি। আবুল তদন্তকালে পুলিশের কাছে বলছে সে একজনের হত্যা করছে, এটাও পেয়েছি। স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যকার পার্থক্য আলোচনা করুন, পাইছি। স্বীকৃতির সংজ্ঞা দিন, কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যে সকল শর্ত ও পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে তা আলোচনা করুন, এটাও পাইছি। তো আমরা যা দেখেন 17 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 পর্যন্ত পড়ছি। আপনি যদি ভাবে থাকেন 30 ধারা পড়বো না, 30 ধারা নিয়ে আলাদা প্রশ্নই আছে, বাট আপাতত এই 5 নাম্বার প্রশ্নে 29 ধারা পর্যন্ত পড়লেই হবে। অনলাইন অফলাইনে যে সকল ভাই বোন আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমি বিপ্লব মজুমদার বলছিলাম। বলেন বলেন। স্যার প্রশ্ন যদি আসে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতির প্রাসঙ্গিকতা, সেই ক্ষেত্রে কতটুকু উত্তর লিখতে হবে স্যার? দেওয়ানি মামলায় স্বীকৃতির প্রাসঙ্গিকতা সবই লিখবেন, স্বীকৃতি সম্পর্কে যা যা জানেন সব লিখবেন। জি স্যার, মানে মোটামুটি স্যার 17 থেকে 23 ধারা পর্যন্ত মোটামুটি আলোচনা করে দিলে হচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। 23 ধারা বাট সবই লিখবেন। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? প্রশ্ন আসলে প্রশ্ন করবেন না আমার কথা। আরিফ সাহেব করেন, স্যার প্রশ্ন জোরে করেন, শোনা যায়। প্রশ্ন যদি আসে যে পুলিশের কাছে স্বীকারোক্তি কি গ্রহণীয়, গ্রহণীয় না গ্রহণীয় না, এখন যদি এরকম আসে যে পুলিশের কাছে মানে 25 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কি স্বীকারোক্তি গ্রহণীয় কিনা, এটা যদি আসে তো আমি কি করব?
25 ধারায় কিন্তু উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাহলে আমরা লিখতে পারবো কিনা, লিখলে তো ক্ষতি নাই। কারণ আছে যে এই পুলিশের কাছে কি বলেন, মানে সব তো উত্তর দিয়েই দিলাম, আপনি কি প্রশ্ন করেন বলেন। 25 ধারায় বলছেন না স্যার হ্যাঁ যে পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণীয় না। হ্যাঁ হ্যাঁ, হুম 25 ধারায় কথা বলছে, হ্যাঁ কিন্তু আমি তো লিখেই ফেলাই যে 25 ধারায় পুলিশের কাছে গ্রহণীয় না, কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিতি থাকলে গ্রহণীয়। এটা কি ভুল হবে? ও কথাটা 26 থেকে আমি জানতেছি, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে দিলে গ্রহণীয়, এটা তো আমি উত্তর দিলামই। আপনি পুলিশের কাছে অনেকের কাছে দিয়ে দিন। ম্যাজিস্ট্রেটের কাছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার। না না নেই, এই যে অনলাইন আব্বাস সাহেব বলেন বলেন। স্যার ওই যে এখানে স্বীকারোক্তির যেই মানে কেস রেফারেন্স গুলি আছে, এটা তো আমরা ফৌজদারিতে কেস রেফারেন্স করছি, তো ফৌজদারির কেস রেফারেন্স গুলি আমার ব্যক্তিগত আমার মুখস্থ আছে, তো ওই কেস রেফারেন্স গুলি এখানে দিলে হবে না স্যার? আচ্ছা আপনারা শুনেন, আপনারা যে জি প্রশ্নগুলো স্যার। করেন উত্তর আমি পড়ার মধ্যে দিয়ে দিছি। প্রথমত আমি বলছি যে ফৌজদারিতে যে উত্তরটুকু আছে যে সাজা প্রদান করা দেওয়া যাবে কিনা 164-এ, সেটার উত্তরে জায়গা লিখলেই হবে, বলছি কিনা বলেন। তো আপনার ওইগুলোও জি এখানে স্যার। দিলে হবে। আর আব্বাস সাহেব স্যার আপনার নিয়ে শঙ্কিত, কারণ আপনি কালকে গ্রুপে থামেন, কালকে গ্রুপে জিজ্ঞাসা করছেন যে 395-এর সাথে 34 আসবে কেন, মানে আসবে না কেন। আপনি আপনার এই যে থার্ড ডিভিশন চলে, আপনি এখনো যদি জি বলেন যে স্যার। 395-এর সাথে 34 আসবে না কেন, আপনি মনে ক্লাসও করেন না বা ক্লাস রেকর্ডও দেখেন না। না স্যার, এটার ব্যাখ্যা আমি দিতেছি স্যার। এটা আপনি একটা উদাহরণ দিছিলেন স্যার, যে 34 ধারার যে ভিকারিয়াস লাইবিলিটি তখন বলছিলেন যে একটা ডাকাতির উদাহরণ আছে, ওই যে মঞ্জুর মোর্শেদ যে মামলার রেফারেন্সটা, তখন ওই ভিকারিয়াস লাইবিলিটির ওইখানে বলছিলেন যে ডাকাতি করছিল কিন্তু একজন দূরে ছিল, তখন সে ডাকাতিতে অংশগ্রহণ করে নাই, বাট সে ওই 34-এ আসবে। তো ওই প্রেক্ষিতে আমি তখন প্রশ্নটা করছি যে আমি কনফিউজ যে আসলে এটা তো আসার কথা না, এটা কেন আসলো। আচ্ছা এই জন্য 385 স্যার আমি প্রশ্ন। দেখেন, এই মাহমুদ এটা হাসান খান- বলেন। এটা খান বলছে 96 ক্ষেত্রে, স্যার 96 ওই যে ওই 396 ওই ক্ষেত্রে। ওই কথাটার সাথে আমি আরেকটা কথা বলতে চাই স্যার। আমি যে একজন আমাকে একটা প্রশ্ন করছিল, মানে মোটামুটি আমাদের সাথে যারা পড়াশোনা করছি, যে 34-এর মানে 34 ধারা কি চুরির সাথে আসবে কিনা। তো আমি তো আসলে মানে উনি বলতেছে যে 34 ধারা নাকি চুরির সাথে, মানে 379-এর সাথে নাকি 34 লাগে না। হ্যাঁ, 379-এর সাথে তো 34 লাগবেই। 5 জনে যদি চুরি করে, তাহলে 5 জনকে আপনি চুরির জন্য দায়ী করবেন কিভাবে? 34 যদি মানে না চুরির আনে, ক্ষেত্রে কি পরার্থতায় প্রযোজ্য না, এটা বললো উনি আমায়। স্যার স্যার এখানে এই যে মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র, তো এটা অনেকেই কনফিউজ যে এটা এখনকার সিচুয়েশনে এই রেফারেন্সটা দিলে কি কোনো সমস্যা হবে কিনা, অনেকে অনলাইনে প্রশ্ন করছিল। তখন উদাহরণ ওই যে ব্যাংক ডাকাতির একটা উদাহরণ দিছিলেন আপনি স্যার, তখন বলছিলেন যে এটা না দিয়া যারা কেস রেফারেন্স দিতে না পারবেন তারা উদাহরণ দিবেন। তখন আমি উদাহরণটা দিতে যে আমার নিজের কাছেই কনফিউজ লাগছে, যে মনে হয় এটা হবে না, এই জন্য আমি গ্রুপে জিজ্ঞেস। থামতে বললে থামেন। হ্যাঁ, আপনার যে প্রশ্ন আছে আমারে পার্সোনালি জিজ্ঞেস করেন, এই জায়গায় সাক্ষ্য আইনের ক্লাসে এত কথা বলেন না। আর চুরির ক্ষেত্রে তো অবশ্যই 34 আনবেনই। চুরি তো আপনার কোনো জয়েন্ট লাইবিলিটির কথা বলে নাই। 5 জনে মিলে যদি একটা বাসায় চুরি করতে যান, তাহলে 5 জনই ধরা খাইছেন, তাহলে 5 জনকে দায়ী করতে হলে তো 379-এর সাথে চুরি লাগবে বা 380-এর সাথে 34 লাগবে। তাহলে তো তাদের 34 যদি না আনেন, তাহলে ওই 5 জনের বিরুদ্ধে মামলা করতে হবে 5টা। আর আপনার পেজরুল হুদা মঞ্জুর মোর্শেদ নিয়ে যত কথা আছে আমারে ফোন দিয়েন। দেখেন, স্যার আমি একটা কথা বলি স্যার, 34 থেকে স্যার, না 34 আর নেওয়া হবে না, এখন সাক্ষ্য আইনে থাকলে সেটা বলেন। স্যার 34 স্যার একটা প্রশ্ন উল্লেখ ছিল না স্যার, সাক্ষ্য নিয়ে উল্লেখযোগ্য স্যার। একটা স্যার আছে, এই রেফারেন্স আছে, এটা র্যাক ভার্সেস গোবিন্দর স্যার 34-এর উল্লেখযোগ্য একটা রেফারেন্স। এটা দিব কেন আমরা? সেটা কি বলছে? না না রে থামেন, শোনেন কথা শুনেন।
গোবিন্দ কি বলছে বলেন। বই খুঁজতেছেন? স্যার স্যার রেস ভার্সেস গোবিন্দ লাগো, সে বলে নাকি? স্যার স্যার সরি স্যার, এটা 300 দাঁড়ায় স্যার। এটা আবেদ আলী ভার্সেস বাংলাদেশ 34 দাঁড়ায়। রেস ভার্সেস গোবিন্দ বলে। এটা স্যার 300 দাঁড়ায়। কি হয়েছে বলেন, 300 দ্বারা বলেন। আপনারা এখন সাক্ষ্য আইনের ভিতরে আনছেন দণ্ডবিধি, বলেন কি হয়েছে ওই জায়গা। না স্যার, এই রেফারেন্সটা আছে স্যার, এই কারণে বললাম। আচ্ছা কি রেফারেন্স আছে মনে বলেন, করছে ব্যাখ্যা দেন কি রেফারেন্স আছে, সবাই শুন, বলেন কি রেফারেন্স আছে। স্যার, রেফারেন্সটা ছিল স্যার এরকম যে একজন ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করছিল। তো সেখানে তারা হত্যা করছে বুকের উপর পা দিয়া বা মুখে আঘাত দিয়া। তো সেটা নিন্দনীয়, খুনের খুনের জন্য তারে সাজা প্রদান করা হয়েছিল। পরবর্তীতে আপিলের ডিভিশনে সেটা আহ, খুনের জন্যই রাখছিল। পরবর্তীতে তৃতীয় বিচারক মেলভিন ওনার কাছে গেছিল, উনি তখন সেটাকে নিন্দনীয় নরহত্যায় ইয়া করছিল, যেহেতু যেটা মারাত্মক অস্ত্র দিয়া বা মারাত্মক ভাবে তাকে বা নিষ্ঠুরতার সাথে তাকে হত্যা করা হয় না, এই জি জি। কারণে। আচ্ছা এখন এই প্রশ্ন এখন করছেন কেন সেটা বলেন, মানে এখনকার আলোচনার সাথে এটার প্রাসঙ্গিকতা কি? নাই স্যার, সরি স্যার। আমি আমি স্যার মনে আপনার করছিলাম স্যার আমি আপনার সাথে দ্বিমত প্রার্থনা করি, মানে দ্বিমত পোষণ করি, আপনি যা বলছেন সঠিক, কিন্তু মানে আমার কাছে কি প্রশ্ন করছেন সেটা আমি উত্তর কিভাবে দিব সেটা জানতে চাইছি আর কি। স্যার, ক্লাস বিলম্বিত হয়ে যাচ্ছে স্যার, এই অপ্রাসঙ্গিক কথাগুলো নিয়ে স্যার। অপ্রাসঙ্গিক না, সবার একটু কথা বলার অধিকার আছে, বলেন এত বিলম্বিত, এত সবাই রাগ হন কেন দেখেন। আচ্ছা ঠিক আছে, বসেন। আমরা আজকে জুমাবার আর একটু সময় পড়বো, দেখেন আমরা 3 নাম্বার প্রশ্নটা পড়বো, 3 নাম্বার। শুনেন, সব শেষে একটা কথা বলি, একটা আইনে অনেক কিছু থাকতে পারে, আমরা ধারায় যা পড়ছি সব আছে, কিন্তু দিন শেষে ফাঁসি দিবে কি দিবে না, খালাস দিবে কি দিবে না, এটার হক কে? আদালত। আদালত। মানে আপনি একটা জিনিস বুঝেন, আমি একটা জিনিস মনে করাই দেই। ধরেন ওই যে মানে হার্ডশিপের যে উদাহরণ, সোলাটিয়ামের সুনির্দিষ্ট প্রতিকায়নের 22 ধারার যে সোলাটিয়াম দুইটা ক্ষেত্রে দেয় না, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা হলো কি হার্ডশিপ। হার্ডশিপের ক্ষেত্রে ওই যে গোলাম আহমেদ শাহ, লুৎফুর রহমান, তাদের যে উদাহরণটা, ওই যে বিধবা মহিলা বললো যে আমার এই জমি যদি দিয়ে জনি চা বানাবেন, চা বানান, কথা বলেন কেন? গোলাম আহমেদ শাহ ওই যে বিধবা মহিলা আপিল বিভাগে গিয়ে বলছে যে আমার এই জমি এই এই বাড়ি যদি দিয়ে দিতে হয় তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আপনার কি ধারণা যে এই কথাগুলো সে নিম্ন আদালতে বলে নাই? অবশ্যই কি বলছে। বিচারিক আদালতে বলছে, ওই জায়গা হারছে। আপিল আদালতে বলছে, ওই জায়গা হারছে। ধরেন ডিভিশন আদালতে বলছে, ওই জায়গা হারছে। ওই সব বিচারকের মন গলে নাই, বুঝতে পারছেন? কিন্তু আপিল বিভাগে এসে বলছে তার মন গলছে, এই কারণে সে জয়লাভ করছে। তো ওই জায়গা যদি এই মামলায় আপিল বিভাগের বিচারপতি যদি উনারে ওই জমি মানে বলতো যে না আপনি বিচার করতে মানে বিক্রি করতে পারতো, আপনারা সোলাটেম দিয়া মানে সোলাটেম নির্দেশ আমি দিলাম না, বরং আপনি বিধবা হও না যাও না, আমার তাতে আমার কিছু যায় আসে না, আপনি দিতে পারতো, এই নির্দেশও যদি দিত, কিছু করার আছে? কিছু করার নাই। এজন্য আমরা অনেক ব্যাখ্যা, অনেক জিনিস, অনেক কিছু আইনে আমরা পড়বো এবং আপনার পরীক্ষার খাতায় লেখা লাগবে, কিন্তু দিন শেষে ওই আদেশটা আপনার পক্ষেও আসতে পারে, বিপক্ষেও আসতে পারেন। কোর্টে তো যাচ্ছেন, উকিল হয়ে যাওয়ার পরে অনেক জিনিস দেখবেন যে আপনার পক্ষে, আপনি জামিন পাওয়ার হকদার, সব কারণ আপনার পক্ষে আছে, কিন্তু আপনার জামিন দেয় নাই। দেয় নাই কি করবেন? দেয় নাই তো দেয় নাই। বা আপনি ডিগ্রি পাওয়ার হকদার, আপনার ডিগ্রি দেয় নাই, এটাই আইন। তা বিচারকের তো কিছু ক্ষমতা আছে, দিন শেষে উনি যা করবে সেটাই রাইট। আচ্ছা দেখেন, তো আমরা চলে আসি 3 নাম্বার প্রশ্ন। দেখেন ভিভিআই, দুষ্কর্মের সহচরকে যখন বলা হয় গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হয়ে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য, আবার বলা হয় 2 নাম্বার 3 নাম্বার
দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন। দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল উক্ত কারণে উক্ত সাজা বেআইনি হবে। উক্ত বিধানসভা সাংঘর্ষিক কিনা যুক্তি সহ ব্যাখ্যা করুন। আর সহ অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার একজন অভিযুক্তর সাজার জন্য একমাত্র দায় হতে পারে ব্যাখ্যা করুন। একই উত্তর সবগুলোর, অথবা ইংরেজি ভার্সন আসতে পারে। মানে একজন দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য আনলেস ইজ করবোরেটেড, যদি না ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার, যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয়। তো প্রশ্ন আসলে কিছুই বোঝা যায় নাই, আমি বুঝতে পারছি। যদি মূল উত্তর আলোচনা করি, উত্তর আলোচনা করার পরে প্রশ্ন এসে মিলাইলে আশা করি আমরা বুঝতে পারবো। তো সবার আগে বোঝা দরকার যে দুষ্কর্মের সহচর এই শব্দটার অর্থ আসলে কি। দুষ্কর্মের সহচর, আমরা এই জায়গা যারা এই মুহূর্তে উপস্থিত আছি, আমরা হলাম কি সহপাঠী, নাকি কখনো কখনো সহঝগড়াটে। ওই যে আমরাও তো ঝগড়া করি না, সহঝগড়াটে আর কি, সহঝগড়াটে, সহপাঠী, সহশত্রু। আচ্ছা, তাহলে আমরা ঠিক একই ভাবে যখন একাধিক ব্যক্তি মিলে স্যার মিন্টু ভাইয়ার কারণ বাইরে একটু মিউট করেন স্যার। আচ্ছা দেখেন, আহ দুষ্কর্মের সহচর কাকে বলে, সেটা হলো যে যখন একটা অপরাধ, ধরেন একটা খুন করছে 5 জনে মিলে, তাহলে ওরা একজন আর একজনের দুষ্কর্মের সহচর। চুরি করছে 5 জনে মিলে, একজন আর একজনের দুষ্কর্মের সহচর। এখন ভাই আমরা তো জানি যে দোষ স্বীকার রেকর্ড করা হয় ফৌজদারি কার্যবিধির 164 ধারায়, এবং শুধুমাত্র জুডিশিয়াল কনফেশনের উপর ভিত্তি করেও সাজা দিতে পারে, এটা আমরা জানলাম না? জানলাম। এখন দোষ স্বীকারে এতক্ষণ ধরে পড়ে আসলাম, দোষ স্বীকার মানে কি? মানে আমার দোষ আমি স্বীকার করছি, আমি অমুকরে হত্যা করছি, এটা আমার দোষ আমি স্বীকার করছি, এবং এটা আমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, এটা আমরা জানি। কারণ 164 যখন আমরা ফৌজদারি কার্যবিধিতে করছি, ওই জায়গায় ম্যাজিস্ট্রেট একটা স্মারকলিপি লেখে যে অমুক দোষ স্বীকার করলো, সে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে করছে, এই দোষ স্বীকার তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, এটা তো আমরা জানি। তাই এখন যখন একজন দুষ্কর্মের সহচর সে নিজেরে জড়াইয়া, মানে আরিফ সাহেব বলল যে আমি তো হত্যা করছি, আমার সাথে আমার এই হত্যা করতে গিয়ে তানভীর, বিকাশ, ওই দেলোয়ার এরাও সাহায্য করছে। এখন নিজের দোষ স্বীকার তো প্রাসঙ্গিক হলো, কিন্তু আমি নিজেরে জড়াইয়া, আরিফ সাহেব নিজেরে জড়াইয়া যে অন্যান্যদেরও দোষ স্বীকার করলো, এটা কি প্রাসঙ্গিক হবে কিনা? বুঝছেন? এটা প্রাসঙ্গিক হবে এই কথা বলেছে সাক্ষ্য আইনের 30 ধারায়। কত ধারায়? 30 ধারায়। তবে সাক্ষ্য আইনের 30 ধারায় তাহলে যেটা বললো যে কো অ্যাকিউজড, দুষ্কর্মের সহচর যদি কোনো বিবৃতি দিয়ে থাকে তাহলে এটা প্রাসঙ্গিক হবে। তবে এখানে কতগুলো শর্ত আছে। এই সকল দুষ্কর্মের সহচরের বিচার একসাথে হওয়া লাগবে একই মামলায়, অর্থাৎ তানভীর, আরিফ, বিকাশ, দেলোয়ার এরা সবার বিচার হচ্ছে এক মামলায় একই সাথে, এক মামলায় একই সাথে। কিন্তু একটা মামলায় বিচার হচ্ছে তানভীর আর বিকাশের, আর এক মামলায় বিচার হচ্ছে আরিফ আর আরেকজনের, এটা কিন্তু প্রাসঙ্গিক হতেও পারে আবার কি নাও পারে। তাহলে দুষ্কর্মের সহচরের যে বিবৃতি, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 30 ধারায়। আচ্ছা, এখন দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক তো হলো, প্রাসঙ্গিক মানে হলো কথা বলার অধিকার, প্রাসঙ্গিক মানে হলো কথা বলার অধিকার। মানে আপনি একটা মামলায় মুভ করবেন, তার সেটা মুভ করার জন্য, আদালতের সামনে কথা বলার জন্য আপনার কি হইতে হবে? উকিল হইতে হবে। এখন উকিল হওয়ার পরে আপনি আদালতের সামনে কথা বললেই তো উনি আপনার কথা শুনে কি ডিক্রি দিয়ে দিবে? আপনার কথা শুনে কি জামিন দিয়ে দিবে? না। তাহলে আপনার এই যে কথা বলার অধিকার বা যে প্রাসঙ্গিকতা, দুষ্কর্মের সহচরের বিবৃতির যে প্রাসঙ্গিকতা, এটা বলেছে কত ধারায়? 30 ধারায়। এখন আরিফ সাহেব তো বললো যে আমি হত্যা করছি, আমার সাথে অমুক 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 ছিল, আরিফ সাহেবের কথা বিশ্বাস করবে কিনা, আরিফ সাহেবের কথা বিশ্বাস করবে কিনা এটা বলেছে 174 খ। কত বলেন? 174 খ। ওখানে বলেছে যে দুষ্কর্মের সহচরের বিবৃতি বিশ্বাসের অযোগ্য যদি না অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয়। মানে অর্থ হলো অন্যান্য তথ্যের সাথে আরিফ সাহেবের কথার যদি মিল থাকে
তাহলেই বিশ্বাস করবে। অন্যান্য সাক্ষ্যের সাথে আরিফ সাহেবের কথার যদি মিল না থাকে তাহলে বিশ্বাস করবে না। বুঝেন নাই বোধহয়? আরিফ সাহেব তো বললো যে আমি অমুক 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 হত্যা করছি, এখন উনার বলা তো উনি বলছে, কিন্তু ওই মামলার সাক্ষীরা এসে সাক্ষ্য দিবে না। সাক্ষীদের সাক্ষ্যের সাথে আরিফ সাহেবের বিবৃত অস্বীকারের কথা যদি মিলে তাহলে আদালত বিশ্বাস করবে, নতুবা বিশ্বাস করবে না। এই কথাটাই বলছে 114 খ। বুঝছেন? তাহলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 30 দাঁড়ায়। আর দুষ্কর্মের সহযোগীর বিবৃতি বিশ্বাস করতে পারে যদি অন্যান্য তথ্যের সাথে মিল থাকে, কত দ্বারা? 114 খ। আচ্ছা, এখন 133 ধারা। 133 ধারায় বলছে যে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী। কি সাক্ষী বলেন? যোগ্য সাক্ষী। শুধুমাত্র তার অসমর্থিত তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো সাজা দেওয়া হয়, উক্ত সাজা বেআইনি হবে না। 114 খতে বলল যে তার কথা অন্যান্য তথ্য দ্বারা যদি সমর্থিত না হয় তাহলে বিশ্বাস করা যাবে না। কিন্তু 133-এ বলল যে অন্যান্য তথ্যের সাথে যদি সমর্থিত নাও হয় এবং আদালত যদি সাজা দিয়েও ফেলে, তবুও ওই সাজা কি হবে না? বেআইনি হবে না। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে তাহলে 114 খ আর 133 কি পরস্পর বিরোধী কিনা, কন্ট্রাডিক্টরি কিনা? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি। যে 114 খতে বলছে যে অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হলে বিশ্বাস করা যাবে না, আর 133-এ বলছে অন্য তথ্য দ্বারা সমর্থিত না হলেও সাজা দিলে সেটা বেআইনি হবে না। বুঝছেন? তবে উচ্চ আদালতের বিভিন্ন নজিরে আছে যে যে আপনারা সবসময় সাজা দিতে বলছে যে অন্যান্য তথ্য দ্বারা আগে দেখবেন যে সমর্থিত আছে কিনা। একেবারেই বিশেষ পরিস্থিতিতে তার যদি এরকম হয় যে অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে সাজা দিতে পারে, কিন্তু সর্বদাই উৎসাহিত করা হয়েছে কি বলেন? অন্যান্য তথ্য দ্বারা এটা অবশ্যই কি থাকতে হবে? সমর্থিত হতে হবে। আপনাদের একটু মনে করাই দিই, আমরা রিভিশনের ক্ষেত্রে পড়ছিলাম যে খালাসের আদেশকে রিভিশন আদালত দণ্ডে রূপান্তর করতে পারে না, মনে আছে? খালাসের আদেশকে রিভিশন আদালত দণ্ডে রূপান্তর করতে পারে না। তবে একটা মামলার রেফারেন্স আছে যে বিশেষ ক্ষেত্রে যদি মনে হয় যে বিচারিক আদালত যে খালাসটা দিছে এই খালাসটা হলো আইনের অপব্যবহার করে দেওয়া হয়েছে, তার এই জায়গা খালাস পাবার কোনো কারণই ছিল না, সেই বিশেষ ক্ষেত্রে রিভিশন আদালত ও খালাসকে দণ্ডে রূপান্তর করতে পারে। ঠিক একইভাবে দুষ্কর্মের যিনি সহচর তাকে তো ভাই তার বিবৃতির ভিত্তিতে সাজা দিতে পারে যদি অন্যান্য তথ্য দ্বারা কি থাকে? সমর্থিত থাকে। কিন্তু অন্যান্য তথ্য দ্বারা যদি সমর্থিত নাও থাকে তবুও সাজা দিলে কি হবে না? বেআইনি হবে না। এই কথাটাই বলেছে কত ধারায়? 133 ধারায়। 133। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর লিখতে হলে মোট 3টা ধারা আমার আলোচনা করা লাগবে। একটা হলো 30 ধারা, 114 খ এবং 133। এবং যারা এই বিষয়গুলা অনেকে আপনারা বেশ ভালো লিখেন, ফ্রি হ্যান্ড রাইটিং, নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারবেন যে 30 ধারায় কি বলছে নিজের মতো করে ব্যাখ্যা দিলেন, 114 খতে কি বলছে নিজের মতো করে ব্যাখ্যা দিলেন, 133-এ কি আছে নিজের মতো করে ব্যাখ্যা দিলেন, তাহলে কেস রেফারেন্স না জানলেও সমস্যা নাই। তাহলে আমি আবার আরেকবার বলি যে দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক 30 ধারা। দুষ্কর্মের সহযোগীর বিবৃতি অন্য তথ্য দ্বারা সমর্থিত না হলে বিশ্বাস করা যাবে না, কত? 114 খ। আর দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী এবং অন্যান্য অসমর্থিত তার অসমর্থিত তথ্যের উপর ভিত্তি করে যদি কারো সাজা দিয়েও বলে সে সাজা অবৈধ হবে না, বেআইনি হবে না। এটা বলছে কততে? 133। জি, তাহলে আমরা এবার একটু প্রশ্নটা পড়ি, এবার প্রশ্ন বুঝতে পারবেন। দেখেন, দুষ্কর্মের সহচর অ্যাকমপ্লাইজ বা কো অ্যাকিউজড কে যখন বলা হয় গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হয়ে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য, আবার বলা হয় দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সে কারণে উক্ত সাজা বেআইনি হবে। উক্ত বিধানসমূহ সাংঘর্ষিক কিনা? বেআইনি হবে না, এটা লেখেন, বেআইনি হবে না, হবে না লেখেন, না, নাটা লেখছেন, প্রশ্নে লিখবেন আর কি। যুক্তি সহ ব্যাখ্যা করুন। এবং আবার এটা সেম উত্তর, সহ অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার একজন অভিযুক্তের সাজার একমাত্র ভিত্তি হতে পারে কি? মানে সহ অভিযুক্ত মানে দুষ্কর্মের সহযোগী, সে যদি বিবৃতি দেয় তার
বিবৃতি একমাত্র ভিত্তি হতে পারে কিনা। আর ইংলিশটা যদি দেখেন, an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars। সাক্ষ্য আইনের 114 এবং 133 ধারার আলোকে ব্যাখ্যা করুন। তো এখানে এই যে যে কথাটা an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars, এটা অ্যাকচুয়ালি ওই 114 খতে বলছে যে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয়। তাহলে আমরা উত্তরে চলে যাই, আসেন। এবং সাক্ষ্য আইন প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ করেন, ওই ফৌজদারিতেও কষ্ট করে 15, সাক্ষ্য আইনেও কষ্ট করে 15, বুঝছেন? আচ্ছা, আমরা প্রথমে চলে আসি ক এর উত্তর। দেখেন, দুষ্কর্মের সহচর বা অপরাধের সহযোগী বা অ্যাকমপ্লাইস। সাক্ষ্য আইনের কোথাও অপরাধের সহযোগী বা দুষ্কর্মের সহচরের সংজ্ঞা দেওয়া হয়নি, তবে সাক্ষ্য আইনের 174 খ এবং 133 ধারায় অ্যাকমপ্লাইস বা অপরাধের সহযোগী কথাটি ব্যবহৃত হয়েছে। সাক্ষ্য আইনের 30, 174 খ, 133 ধারায় অপরাধের সহযোগী সংক্রান্ত বিধিবিধান উল্লেখ করা হয়েছে। ধারা 30, 174 খ, 133 এর মর্ম অনুসারে একাধিক অপরাধী একসাথে একই অপরাধ করলে এবং তাদের যৌথভাবে বিচার হলে তারা একে অপরের অপরাধের সহযোগী। অপরাধ সংগঠনে যিনি অংশ নিয়েছেন তিনি দুষ্কর্মের সহযোগী। যে ব্যক্তি অপরাধ সংগঠনের প্রস্তুতি, আন্ডারলাইন করবেন, পূর্বে খোঁজ খবর দেন, ঘটনার পরে উপস্থিত হয়ে আসামিদের একত্রে কাজ করেন, তিনিও দুষ্কর্মের সহযোগী। এটা দেখেন, অপরাধ সংগঠনের প্রস্তুতি, পূর্বে খোঁজ খবর দেন, ঘটনার পর উপস্থিত হয়ে আসামিদের একত্রে কাজ করেন, তিনিও দুষ্কর্মের সহযোগী। চোরাই মালের গ্রহীতা দুষ্কর্মের সহযোগী নন, কিন্তু তিনি যদি চোরাই মাল জেনে তা গ্রহণ করেন তবে তিনি দুষ্কর্মের সহযোগী। চোরাই মালের গ্রহীতা একজন মোবাইল চুরি করে কিরামত প্লাজার একজন ধরেন কিনে, সে যদি জেনে শুনে কেনে তাহলে তিনিও দুষ্কর্মের সহযোগী। আচ্ছা, এখন ওই যে যতগুলা পড়লাম এই সবগুলোর উত্তর কি বলেন? একই। সরাসরি উত্তরে চলে আসি। সাক্ষ্য আইনের ধারা 133 অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের আনকরবোরেটেড এভিডেন্স এর উপর ভিত্তি করে কোন আসামিকে দণ্ড দেওয়া হলে শুধুমাত্র এই কারণে উক্ত দণ্ড বেআইনি হবে না। এটা তো আমরা বলছি না? অর্থাৎ অপরাধের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে কোনো দণ্ড দেওয়া হলে তা বেআইনি হবে না। অন্যদিকে ধারা 114 খ অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত না হয় তাহলে তা বিশ্বাসের অযোগ্য। প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত হতে হবে, নাহলে সেটা বিশ্বাসের অযোগ্য। অর্থাৎ an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars। আপাত দৃষ্টিতে 133 আর 114 এর ক্ষয়ের বক্তব্য সাংঘর্ষিক মনে হলেও এই দুটি ধারার বক্তব্য একত্রে করলে দেখা যায় যে দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী এবং শুধুমাত্র তার সাক্ষ্য বা স্বীকারোক্তির উপর ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া যেতে পারে। তারপরেও কেবল দুষ্কর্মের সহযোগীর স্বীকারোক্তির উপর নির্ভর করে সাজা দেওয়া মোটেও নিরাপদ নয়। দেওয়া যায় কিন্তু সেটা কি মোটেও নিরাপদ নয়। আসলে এই দুই ধারার বিধানের মধ্যে সমন্বয় হলেই কেবল অপরাধের সহযোগীর স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। অপরাধের সহযোগীর স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে অধিকতর সতর্কতার জন্য এই বিধান করা হয়েছে যেন অপরাধের সহযোগী যা বলেছে তা সত্য কিনা ভালোভাবে যাচাই করা যায়। এখানে ধারা 133 ও 114 ক্ষয়ের সাথে ধারা কত প্রাসঙ্গিক? 30 ধারায় বলা হয়েছে যে যে কোনো ক্ষেত্রে অপরাধীর সহযোগীর সাক্ষ্য সহ আসামির বিরুদ্ধে গ্রহণযোগ্য। 30 ধারা 4টি শর্ত আছে। এই 4টি শর্ত পূরণ হলে আদালত এরূপ অপরাধের সহযোগী সাক্ষ্য হিসেবে সহ আসামি বা স্বীকার প্রক্তি প্রদানকারী আসামির উভয়ের বিরুদ্ধে বিবেচনা করতে পারেন। এই 4টা শর্ত কি কি আমরা 4টা শর্ত একটু দেখি। দেখেন, একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি অভিযুক্ত হতে হবে, মানে একটা অপরাধের জন্য অভিযুক্ত হবে কয়জনকে? একাধিক ব্যক্তিকে। উক্ত একই অপরাধের জন্য তাদের যৌথভাবে বিচার করবে, মানে সকলের বিচার একসাথে। এখানে অভিযুক্তদের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে সহ অন্যান্য অভিযুক্তকে জড়িয়ে দোষ স্বীকার করবে, মানে বলবে যে আমি তো অপরাধ করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল। যথাযথ আইনগতভাবে দোষ স্বীকার করা হয়েছে তা যথাযথ আইনগতভাবে প্রমাণ করতে হবে। উদাহরণ 1 আর 2 প্রিলিতে আমরা হুবহু যে উদাহরণ পড়ছি সেই উদাহরণ দেখেন। উদাহরণ 1 এবং বেয়ার অ্যাক্টের উদাহরণ সরাসরি। চন্দনকে হত্যার জন্য আরিফ এবং বিথিকার যৌথ বিচার করা হচ্ছে। এটা প্রমাণিত যে আরিফ বলেছে বিথিকা এবং আমি
চন্দনকে হত্যা করেছি। যেহেতু চন্দনকে হত্যার জন্য বিথিকা এবং আরিফের যৌথ বিচার হচ্ছে, সেহেতু আরিফের দোষ স্বীকারোক্তি বিথিকার বিরুদ্ধেও আদালত বিবেচনা করতে পারে, কারণ দুইজনের বিচার একসাথে হচ্ছে। উদাহরণ 2 দেখেন যে চন্দনকে হত্যার জন্য আরিফের বিচার করা হচ্ছে। সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে আরিফ এবং বিথিকা কর্তৃক চন্দন খুন হয়েছিল এবং বিথিকা বলেছে যে আরিফ এবং আমি চন্দনকে হত্যা করেছি। বিথিকার এই বিবৃতি আদালত আরিফের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে বিবেচনায় নাও নিতে পারেন। আপনি বলতে পারেন যে স্যার কেন নেওয়া হচ্ছে না? কারণ এই মামলায় বিথিকাকে আরিফের সাথে যৌথভাবে বিচার করা হচ্ছে না। নাও নিতে পারেন, এই তার মানে এই না যে কখনোই নিবে না। যদি তাদের বিচার একসাথে করত তাহলে এই বিবৃতিটা যৌক্তিকতা বেড়ে যেত। আর যদি যেহেতু আলাদা আলাদা করতেছে, সেহেতু না নেওয়ার সম্ভাবনাই বেশি। উপযুক্ত শর্ত পূরণ হলে অপরাধের সহযোগী সাক্ষ্য সহ আসামির বিরুদ্ধে গ্রহণযোগ্য। এখন প্রশ্নে এসেছে যে সহ আসামির সাক্ষীর সাক্ষ্যগত মূল্য। তো এই সাক্ষ্যগত মূল্য যদি আমরা একটু দেখি, দেখেন সহযোগী আসামির সাক্ষীর সাক্ষ্যগত মূল্য এই বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত নিচে দেওয়া হলো। প্রতিষ্ঠিত নীতি হলো যে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সহ আসামির বিবৃতি অন্য আসামির দোষী সাব্যস্তকরণের ভিত্তি হতে পারে না, যদি না ওই বিবৃতির যথার্থতা দেখানোর জন্য শক্ত পারিপার্শ্বিক বা সমর্থনমূলক সাক্ষ্য প্রমাণ থাকে। এই জায়গা আবারও বলি, এই জায়গা আপনারা ওই যে এর আগে যে আমরা 164 এ যে সাজা প্রদানের ভিত্তি হতে পারে কিনা, বা একটু আগে বললাম যে স্বীকারোক্তির ক্ষেত্রে যে স্বীকারোক্তি দেয় সেটা সাজা প্রদানের ভিত্তি হতে পারে কিনা, সেটা দিলেও হয়। দেখেন, তারপরে দেখেন সহ আসামির বক্তব্য এভিডেন্স অ্যাক্টের 3 ধারায় সংজ্ঞায়িত সাক্ষ্যের অন্তর্ভুক্ত হয় না। কারণ হলো এটি শপথের মাধ্যমে নেওয়া হয় না, অভিযুক্তের উপস্থিতিতে হয় না, জেরার মাধ্যমে সত্যতা পরীক্ষা করা হয় না। সুতরাং এটা 30 ধারার অধীনে প্রমাণ হিসেবে বিবেচিত হলেও সহ আসামির বিরুদ্ধে এটি অত্যন্ত দুর্বল প্রমাণ। মানে এই জায়গা বলতেছে উচ্চ আদালতের নজিরে আছে যে সহযোগী আসামির বিবৃতি 164 এর ভিত্তিতে সাজা দেওয়া যায়, বাট এটার সাক্ষ্যগত মূল্য কম। কেন কম? কারণ আপনি যখন 164 করতেছেন প্রতিপক্ষের আইনজীবী থাকে থাকে না, তারে জেরা করা যাবে যাবে না। কিন্তু যদি আদালতে উপস্থিত হয়ে আপনি সাক্ষ্য দিতেন তাহলে তো প্রতিপক্ষের আইনজীবীও থাকে, আবার তারে জেরাও করা যেত। তাই 164 এর উপর সাজা দিলে দেওয়া যায়, বাট এটা কি প্রমাণ? দুর্বল প্রমাণ। সহযোগী আসামির স্বীকারোক্তি অন্য আসামিকে দোষী সাব্যস্তকরণের সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না, কারণ অপরাধের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণের জন্য অন্য আসামিদের স্বীকারোক্তি ব্যবহারের আগে প্রত্যক্ষ বা আনুষঙ্গিক প্রমাণ দরকার। সহ আসামির স্বীকারোক্তি কোনো প্রকৃত সাক্ষ্য নয়, আন্ডারলাইন করেন, এটা কোনো প্রকৃত মানে সাবস্ট্যান্টিভ এভিডেন্স না, মূল সাক্ষ্য না, এবং স্বাধীন ও অধিক প্রমাণের সাহায্যে সত্য বলে দৃঢ়ভাবে সমর্থিত না হলে এই স্বীকারোক্তি সহ আসামির দোষ সাব্যস্তকরণের একমাত্র ভিত্তি হতে পারে না। অতএব অতএব উপযুক্ত আলোচনা হতে দেখা যায় 133 ধারায় বর্ণিত সমর্থনমূলক সাক্ষ্য ব্যতীত অপরাধ স্বীকারোক্তির উপর নির্ভর করে সহযোগী আসামিকে শাস্তি দেওয়ার বিধান থাকলেও তা তেমন কার্যকর হয় না। মানে দেখেন, মানে যদিও সহযোগী আসামির বিবৃতির ভিত্তিতে সাজা দেওয়ার বিধান আছে, বাট এটা তেমন কি বলেন কার্যকর হয় না। কারণ অপরাধ স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে তার দোষ স্বীকার ব্যবহার করতে গিয়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আর যদি একজনের দোষ স্বীকার অন্য ব্যক্তিকে অপরাধী করে তুলে, সেই ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। আইনে বলা থাকলেও আদালত এরূপ দুর্বল প্রমাণের উপর নির্ভর করে শাস্তি দেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে উপদেশ দিয়েছে। মানে বিষয়টা হলো এরকম, একজন আসামি তো এইভাবে বলতে পারে যে আমি তো অপরাধ করছি, আমি যেহেতু যাচ্ছি ওরেও ফাঁসাই দিয়ে যাই যে আমি অপরাধ করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল। তাহলে এইভাবে যদি হয় তাহলে তো মানে ন্যায় বিচার ব্যাহত হতে পারে। এই কারণে বলছে যে সহযোগী আসামির ভিত্তিতে মানে দোষ স্বীকার ভিত্তিতে সাজা দেওয়া গেলেও আপনার সাবধানতা অবলম্বন করেই সাজাটা দিতে হবে। মানে আপনারা ক্ষমতা দিতে, বাট আপনি এটা প্রয়োগ করবেন একেবারেই বিশেষ পরিস্থিতিতে। তাহলে এখানে যে খ নাম্বার প্রশ্ন ছিল, এটার উত্তর ক এর উত্তর খ উত্তর একই। দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে অথবা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে আসামির বিরুদ্ধে ব্যবহারযোগ্য সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুক। এটার উত্তরও কি বলেন? এই যে যা এতক্ষণ ধরে কয় যেটা পড়লাম হুবহু এক। এখন এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা দিয়ে আমরা শেষ করতেছি। এই সমস্যামূলক প্রশ্নটা 2012 সালের পরীক্ষায় আসছে, 8-এ আসছে, 5-এ আসছে। 3 জন আসামির স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব
ফৌজদারি কার্যবিধির আইনের 164 ধারার বিধান অনুসারে লিপিবদ্ধ করেন। কয়জনের? 3 জনের। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 3 জন আসামি নিজেরা সহ আব্দুল আজিজ নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে। ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোনো প্রকার সাক্ষ্য নাই, অন্য কোনো প্রকারের সাক্ষ্য নাই, শুধু তাদের স্বীকারোক্তি আছে। শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তির উপর নির্ভর করে আব্দুল আজিজের সাজা দেওয়া যাবে কিনা আপনারাই মতামত দেন। আমরা একটু পড়ে ফেলি, দেখেন। হ্যাঁ, ওই 3 জন আচ্ছা, ওই 3 জন আব্দুল আজিজের সাথে থাক বা না থাক, এমন মানে যদিও 30 ধারায় বলছে যে বিচার হইতে হবে একসাথে, একসাথে বিচার না হলে প্রাসঙ্গিক বিবেচনায় নাও নিতে পারে, নাও নিতে পারে, তার মানে এই না যে কোনোদিনই নিবে না, ঠিক আছে? তো না নেওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি ওই 30 ধারা ব্যাখ্যা করবেন, তারপরে 114 খ দিবেন, তারপরে 133 দেবেন। আপনি এইভাবে বলবেন যে যেহেতু 3 জনের বিচার হচ্ছে, এই 3 জনের মধ্যে আব্দুল আজিজ ছিল না, তাই 30 ধারার ব্যাখ্যা অনুসারে ওই 3 জনের দোষ স্বীকারোক্তি আব্দুল আজিজের বিরুদ্ধে প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিকতা কম, প্রাসঙ্গিকতা কম। এবং 114 খতে বলেছে যে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হতে হবে, কিন্তু আলোচ্য ঘটনায় দুষ্কর্মের সহযোগী বিবৃতি দিছে ঠিক আছে, কিন্তু অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হয় নাই, তাই আব্দুল আজিজের সাজা দেওয়া কি হবে না, উচিত হবে না। তবে 133 ধারায় বলছে যে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত তথ্যের উপর ভিত্তি করে যদি তাকে মানে কাউকে সাজা দিয়েও ফেলে, সেটা কি হবে না, বেআইনি হবে না। আলোচ্য অংশে দেখা যাচ্ছে যে আব্দুল আজিজের বিচার ওই 3 জনের সাথে হচ্ছে না, আবার 114 খ অনুসারে অন্যান্য সমর্থিত তথ্য নাই, তাই আদালতের 133 ধারা অনুসারে 3 জনের বিবৃতির উপর ভিত্তি করে আব্দুল আজিজের যদি সাজা দিয়েও ফেলে সেটা বেআইনি হবে না। তবে এক্ষেত্রে আব্দুল আজিজের সাজা দেওয়া আইনসঙ্গত হবে না বা উচিত হবে না, কারণ উচ্চ আদালতের নজিরে আছে যে আপনি দুষ্কর্মের সহযোগীর বিবৃতির ভিত্তিতে যদি কাউকে সাজা দিতে হয়, তাহলে এই বিষয়টা সতর্কতার সাথে বিবেচনা করেই তাই সাজা দিতে হয়। তাই আলোচ্য ক্ষেত্রে বলা যায় যে উপরোক্ত 3 জনের বিবৃতির উপর ভিত্তি করে আব্দুল আজিজকে সাজা দেওয়া কি হবে না, যৌক্তিক হবে না। এই তো কথা, বুঝছেন? তো এগুলা আসলে মুখস্থর কিছু নাই, আপনি যদি নিজের মতো করে বুঝেন তাহলে নিজে নিজে অপিনিয়ন দেবেন যে সাজা দেওয়া যাবে কি যাবে না। তো আমরা, যদি কারো প্রশ্ন থাকে দয়া করে টেক্সট আকারে জানান, আমি আনমিউট করে দিই। আমরা 1 নাম্বার পড়ছি, 2 নাম্বার পড়ছি, 3 নাম্বার পড়ছি, 5 পড়ছি। সাক্ষ্য আইন আমাদের খুব বেশি সময় লাগবে না, আর 2 দিন লাগবে, চেষ্টা করব রোববারে আর সোমবারের মধ্যে শেষ করার, বুঝতে পারছেন? এবং আপনার এই কতদিন যে সাক্ষ্য আইন পড়ছি এটা যদি পড়ে ফেলেন, আজকে যা পড়ছি পড়ে ফেলেন, তাহলে আমাদের সাথে সাথেই আপনার সাক্ষ্য আইন শেষ হয়ে যাবার কথা। আচ্ছা, এবং আগামীকাল হচ্ছে দণ্ডবিধির পরীক্ষা, আগামীকাল আমাদের কোনো ক্লাস নেই, এবং দণ্ডবিধির পরীক্ষা সকাল 10টা থেকে শুরু করে বিকালেও দিতে পারবেন, তবে যে যখনই দেন না কেন 4 ঘন্টার বেশি দিতে পারবেন না। চেষ্টা করবেন আগামীকালকের পরীক্ষাটা না দেখে দেওয়ার, যদি কেউ না পারেন তাহলে দেখে দিয়েন, কিন্তু প্রথম চেষ্টা থাকবে কি না দেখে দেওয়ার, আর কেউ না পারলে দেখেন। আর আপনি এভাবে একটা চেষ্টা করে দেখেন যে আবার নিজে মনে যা আসে আমি তাই একটু বানাই বানাই লিখি, যে কি হয়, ফলাফলটা কি হয়, এই চেষ্টাটা একটু করে দেখেন। তো এই আর কি, অনলাইন অফলাইন যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে টেক্সট দেন, আমি আনমিউট করে দিই, একটু দ্রুত বলেন। আর যারা যারা কোনো বিষয় বুঝেন না তারা সরাসরি ওই গ্রুপে টেক্সট না দিয়ে আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পার্সোনালি যে স্যার এই বিষয়ে আমি বুঝতেছি না, আমার একটা ভয়েস দেন। আর আপনাদের 2 পরীক্ষার পিডিএফ গুলো একটু, যদিও আপনারা গ্রুপে দিচ্ছেন, পিডিএফ গুলো আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি দিয়ে, হোয়াটসঅ্যাপে দিলে আমার এই মুহূর্তে আমি দেখে আপনারা দিয়ে দিব, দ্রুত দিয়ে দিব।
এই আর কি, সবার প্রতি অনুরোধ থাকলো। আর আমার নাম্বার যদি না জেনে থাকেন আমার কাছ থেকে জেনে নিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, শুভকামনা, জুম্মা মোবারক, আল্লাহ হাফেজ।